আসসালামু আলাইকুম। নাজমুল ইসলাম নাইম, শাওন ইসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? একটু যদি এনশিওর করতেন কেউ। আচ্ছা, আমার ভয়েস মনে হয় ক্লিয়ার আছে। শরীফ আল হাসান আহাদ, সাউন্ড ক্লিয়ার। শাওন ইসলাম জি ভাইয়া, সবকে কণ্ঠকুমার জি ভাইয়া, রাহুল পারভেজ রাকিব, কেমিস্ট্রি কি আমাদের রকি ভাই? না ভাই, এতটাও না। মরিয়ম আক্তার আপু বলছেন আসসালামু আলাইকুম স্যার। আসলে স্যার বলবেন না, ভাইয়া বলবেন, ঠিক আছে? স্যার আসলে স্যার শোনার মতো যোগ্যতা এখন অর্জন করিনি। আমি এই কথা অনেকবারই বলি, আপনাদের হয়তো বা 3-4 বছরের সিনিয়র হব, অথবা অনেকের ক্ষেত্রে 2-1 বছরের সিনিয়র হব। ভাই এটাই সম্বোধন করেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আসলে ক্লাসটা শুরু করি তাহলে, তাই না? ওকে। তো আমি আবারও সবাইকে আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি ডুয়েট অ্যাডমিশন প্রিপারেশন কেমিস্ট্রি 2 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ইতিমধ্যে একটা ক্লাস করেছি, ঠিক আছে? এটা আমাদের সেকেন্ড ক্লাস, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো আমরা গত ক্লাস পর্যন্ত কি শেষ করছি সেটা একটু সামারি করি। গত ক্লাস পর্যন্ত আমরা একদম বেসিক জিনিস, যেটা হচ্ছে একটা পরমাণুর গঠন বা পরমাণু কি, অণু কি, বা পদার্থের ক্ষেত্রে মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ, এই টাইপের অনেক কিছু দেখছি। ইভেন আমরা আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে পরমাণুর কিছু কণিকা আছে, সেই কণিকা সম্বন্ধে আমরা আইডিয়া নিছি। আর লাস্ট একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে একটা পরমাণুকে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। একটা পরমাণুকে কিভাবে আসলে একটা পরমাণুকে দেখলে আমরা চিনতে পারবো যে এটা আসলে কার মান কোনটা, কোনটা প্রোটনের মান, কোনটা ইলেকট্রনের মান, কোনটা নিউট্রনের মান, সব কিছু আমরা বের করতে পারি, ঠিক আছে? তো আমরা গত ক্লাস পর্যন্ত এটুকুই শিখছি। আজকে বেশিক্ষণ ক্লাস নেবো না, আজকে অনেক কম ক্লাস নেবো। আজকে আমরা তেমন কিছু করবো না, আজকে একটু গল্প করবো, ঠিক আছে? আমরা গত ক্লাসে কিছু জিনিস হয়তো বা মিস করছি। একটা জিনিস আমি আপনাদেরকে বলে নিই, সেটা হচ্ছে যে এখন আপনি যে ক্লাসগুলো করবেন, মানে 1, 2, 3, ইভেন 4 নম্বর ক্লাসে যেগুলো করবেন, এগুলো অনেকের কাছে জানা মনে হবে, ঠিক আছে? অনেকের কাছে জানা, আমি আমি শিওর বলতে পারি এখানে 90% স্টুডেন্ট যারা এই লাইভ ক্লাস করতেছে বা যারা এই ক্লাসগুলো করবে, তাদের 90%ই এই জিনিসগুলো জানা। তো আমি তো একটা কথা বলছিলামই যে জানা জিনিসগুলো আসলে মানে ওটাই একটু রিভিশন করতে ভালো লাগে, অজানা জিনিসগুলো ভালো লাগে না। তো আপনার দেখা যাচ্ছে যে আবার এই ক্ষেত্রেও যেহেতু জানা, অনেক আগে থেকে জিনিসগুলো জেনে আসছেন, হয়তো বা বোরিং ফিল করতে পারেন। তো সেই সুবাদে চেষ্টা করব আসলে গল্পের মাধ্যমে ক্লাসগুলো করার, ঠিক আছে? আমরা আসলে গল্প করব, বাংলা কথা আমরা গল্প করব, গল্পের মাধ্যমে কিছু যদি শিখতে পারি তা শিখবো, ঠিক আছে? আর আজকের ক্লাসটা অনেক সংক্ষিপ্ত হবে। আজকের ক্লাস শুধুমাত্র কয়েকটা টপিক পড়বো ইনশাল্লাহ। তো আসেন, আমরা গত ক্লাস পর্যন্ত কি করছিলাম সেটা তো আমি আপনাকে সামারি করলাম। তো আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আমি গত ক্লাসের কিছু জিনিস, আসলে জানার জিনিসও আমি আবার একটু আলোচনা করি, ঠিক আছে? তো গত ক্লাসের জিনিসটা যদি আপনার সাথে আলোচনা করি, আমি আপনাকে দেখাইছিলাম যে পদার্থের আসলে প্রকারভেদ দুইটা, তাই না? একটা হচ্ছে মৌলিক পদার্থ, আর একটা কি, যৌগিক পদার্থ, তাই তো? কিন্তু পদার্থের আসলে আপনি প্রকারভেদ দেখছেন, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, তাই না? ঠিক আছে, কিন্তু পদার্থের আসলে অবস্থা আছে। আমরা পদার্থ আসলে, আমি তো আপনাদেরকে বলছিলাম যে পদার্থ আসলে কি, আমাদের চারিপাশে চোখের সামনে যা দেখি সব পদার্থ, ঠিক আছে? তো আমরা চারিপাশে চোখের সামনে যা দেখি, এগুলোর কিন্তু অনেক রকম অবস্থা আছে। তো অবস্থা ভেদে পদার্থের কিছু প্রকারভেদ আছে, আর অবস্থা ভেদে পদার্থের কিছু প্রকারভেদ কিভাবে বা কোন বৈশিষ্ট্য সাপেক্ষে তারা আসলে আলাদা হলো, এই জিনিসগুলো আমি দেখব। কারণ আমরা ইতিমধ্যেই অণু এবং পরমাণু সম্বন্ধে অনেক ভালো একটা আইডিয়া পেয়েছি, ঠিক আছে? আসেন আমরা একটু শুরু করি। সেটা হচ্ছে যে পদার্থের ক্ষেত্রে যদি আমি অবস্থা ধরি, পদার্থের সরি পদার্থের অবস্থা,
তো পদার্থের অবস্থা আসলে মূলত তিনটা, এটা সবাই জানেন। একটা হচ্ছে কঠিন, ঠিক আছে, আর একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে বায়বীয় বা গ্যাসীয়। অনেকে বায়বীয় বলে, অনেকে গ্যাসীয় বলে, একই জিনিস, ঠিক আছে। এই তিনটা আসলে অবস্থা। এর বাইরে একটা অবস্থা আছে প্লাজমা। প্লাজমা অবস্থা কিন্তু আমরা ওই টাইপের মানে প্লাজমা ওই অবস্থাতে যাব না, আমরা এই তিনটার মধ্যে আসলে লিমিটেড থাকবো। আমাদের যতটুকু পড়াশোনা বা যতটুকু আসলে আমাদের জিনিস জানা দরকার ডুয়েট অ্যাডমিশন প্রিপারেশনের ক্ষেত্রে, এই তিনটার টপিক ভালো মতো বুঝলে হবে আর কি, ঠিক আছে। তো আসেন কঠিন পদার্থ বা তরল পদার্থ, বায়বীয় পদার্থ, আসলে এগুলো আসলে কিভাবে আলাদা করা হইলো। তো আমরা বিজ্ঞানীদেরকে একটু বললাম, আমরা নিজেরা বিজ্ঞানীদের একটু কোশ্চেন করলাম যে কঠিন পদার্থ আসলে কি বোঝাচ্ছেন, কঠিন পদার্থ এখানে কি বোঝাচ্ছেন। তো বিজ্ঞানীরা এখানে বলল যে কি, যাদের আসলে আন্তঃআণবিক শক্তি বেশি বা যাদের পদার্থের মধ্যে আন্তঃআণবিক স্থান কম, তাদেরকে বলা হচ্ছে কঠিন পদার্থ। তা আমরা আবার একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলাম, আচ্ছা আন্তঃআণবিক শক্তিটাই কি বা আন্তঃআণবিক স্থানটাই কি, ঠিক আছে। এটা আমরা আবার বিজ্ঞানীদেরকে রিপিট কোশ্চেন করলাম যে আন্তঃআণবিক শক্তি বা আন্তঃআণবিক অবস্থান তাহলে কি। আমরা তো আসলে মানে আপনি তো এই সাপেক্ষে বললেন আমরা তো আন্তঃআণবিক শক্তি বা আন্তঃআণবিক স্থানই চিনি না, তাই না। তখন বিজ্ঞানীরা বলতেছে যে পদার্থর যে তিনটা অবস্থা, কঠিন, তরল, বায়বীয়, এই তিনটা আসলে আন্তঃআণবিক অবস্থার উপরই নির্ভর করে, আন্তঃআণবিক অবস্থানের উপর নির্ভর করে। তারপর যেমন, কারণ এখানে বলা হচ্ছে যে পদার্থ কোনো না কোনো মানে সব পদার্থ তো অণু দ্বারা তৈরি। আপনি এটা যদি চিন্তা করেন, একটা পদার্থ লক্ষাধিক কোটি কোটি অণু দ্বারা তৈরি, ঠিক আছে, এরকম তো হতে পারে। তো ওনারা বলতেছে যে কি, কঠিন পদার্থের ক্ষেত্রে যদি আলোচনা করা হয়, কঠিন পদার্থ এরা যেগুলো অণু দ্বারা তৈরি বা কঠিন পদার্থ যেসব অণু দ্বারা তৈরি, এই অণুগুলো তারা কি করে, তারা হচ্ছে পরস্পর যুক্ত থাকে, পরস্পর আকর্ষিত অবস্থা থাকে, নিজেদের ভেতরে ফাঁকা স্থান কম। অর্থাৎ আমি যদি একটা ছোট্ট একটা পদার্থ নেই, একটা চতুর্ভুজ আকৃতির বা আপনি ধরেন যদি আয়তক্ষেত্র আকৃতির একটা পদার্থ নেই, এই একটা কঠিন পদার্থ, তা আপনি তো ভালো করেই জানেন যে সব পদার্থই অণু দ্বারা তৈরি বা পরমাণু দ্বারা তৈরি। যদি মৌলিক পদার্থ হয় তাহলে পরমাণু দ্বারা তৈরি, আর যদি আপনার মানে যদি যৌগিক পদার্থ হয় তাহলে কিন্তু আপনার সব সময় অণু দ্বারা তৈরি হবে। যৌগিক পদার্থের ক্ষেত্রে কিছু কিছু আবার মানে না, এটা মনে রাখতে পারেন, যৌগিক পদার্থ সবসময় আসলে অণু দ্বারা তৈরি হয়, ঠিক আছে। তো কঠিন পদার্থের ক্ষেত্রে যদি অণু দ্বারা তৈরি হয়, ওনার বিজ্ঞানীরা বলতেছে এই অণুগুলো পরস্পর লেগে থাকে, অর্থাৎ এদের ভেতরে ফাঁকা স্থান খুব কম, এখানে ফাঁকা স্থান খুব কম, ঠিক আছে। কঠিন পদার্থের ক্ষেত্রে এই অণুগুলোর মধ্যে ফাঁকা স্থান খুব কম, এই অণুগুলো একটা আরেকটার সাথে পরস্পর সংযুক্ত অবস্থা থাকে, একটা অণু আরেকটা অণুর সাথে সংযুক্ত অবস্থা থাকে, ঠিক আছে। এই ক্ষেত্রে সংযুক্ত অবস্থায় থাকার ফলে তাদের মধ্যে আন্তঃআণবিক স্থান বা তাদের ভেতরে ফাঁকা স্থানটা কম। কথা বুঝতে পারছেন? তো কঠিন পদার্থের ক্ষেত্রে আমি কি বুঝলাম, কঠিন পদার্থের ক্ষেত্রে যে অণুগুলো থাকে এই অণুগুলো কি হয়, পরস্পর যুক্ত অবস্থায় থাকে। এখন এই জায়গা থেকে বা এই পদার্থের এই অবস্থা থেকে আমি দুটো জিনিস পাই, একটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি আর একটা হচ্ছে কি আণবিক শক্তি আর একটা হচ্ছে আন্তঃআণবিক স্থান, আন্তঃআণবিক স্থান। আমি আবারও রিপিট করতেছি যে এই পড়াগুলো আপনাদের কাছে অনেক পরিচিত, আমি তারপরও আমি 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 ক্লাসেও যখন ক্লাস নেই আমি সেই স্টুডেন্টকে টার্গেট করে ক্লাস নিই যে আসলে কিছু বোঝে না, ঠিক আছে। তো আমিও এই ক্লাসগুলো নিচ্ছি, আমি যে ছেলেটা একদম কেমিস্ট্রি সিউ পারে না তাদের জন্য আমি ক্লাসগুলো নিচ্ছি। তো যারা আসলে পারেন তাদের ক্ষেত্রে একটু বোরিং লাগতে পারে, একটু এনজয় করেন, ঠিক আছে, একটু রিভিশন দেন যে সব কিছু ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা। আশা করি আপনারা বিষয়টা এনজয় করবেন, ঠিক আছে। দেখেন আমি এই অবস্থা থেকে দুইটা জিনিস জানতে পারি, একটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি আর একটা হচ্ছে আন্তঃআণবিক স্থান। তো আমি আপনাকে একটু আগে বললাম যে ভাই একটা অণু বা আরেকটা অণুর সাথে কিন্তু পরস্পর যুক্ত অবস্থা থাকে, তো এমনিতে কিন্তু যুক্ত অবস্থা থাকবে না। যেমন আমার কাছে তো একটা ফোন আছে, আমি যদি এই ফোনটা আর আমি যদি এই যে পেনটা আমি যদি করি, এটা কিন্তু কখনো যুক্ত অবস্থা থাকতেছে না। কিন্তু এটা যদি চুম্বক হইতো, তাহলে কিন্তু তার ভেতরে একটা আকর্ষণ শক্তি কাজ করলো, ঠিক আছে। তো কঠিন পদার্থের ক্ষেত্রেও যদি চিন্তা করেন, এই একটা অণু আর একটা অণুর সাথে যে শক্তি দ্বারা যুক্ত অবস্থায় আছে, যে শক্তি দ্বারা একটা অণু আর একটা অণু, মানে ধরেন এই একটা অণু এই একটা অণু বা এই একটা অণু বা এই একটা অণু, এরা আসলে একটা অণু আরেকটা অণুর সাথে যে অবস্থায় বা যে শক্তির কারণে তারা যুক্ত আছে, এই শক্তিকে বলা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। আন্ত বলতে আসলে নিজেদের যারা আণবিক শক্তি দ্বারা বুঝেছে যে এদের আসলে কি
নিজেদের ভেতরে যে শক্তিটা আছে, সেই যে শক্তি দ্বারা তারা আসলে যুক্ত হয়ে আছে, এই শক্তিকে বলা হচ্ছে আন্তঃনবিক শক্তি। ওকে, আচ্ছা, তারপর আরেকটা থাকলো আমার আন্তঃনবিক স্থান। আন্তঃনবিক স্থান দ্বারা বোঝাচ্ছে যে এই যে অণুগুলো আসলে গোলাকার। অণুগুলো কেন গোলাকার আমরা হচ্ছে আজকে যখন অরবিটাল পড়বো তখন আমরা ভালো মতো বুঝতে পারবো। ঠিক আছে, অণুগুলো গোলাকার হওয়ার কারণে দেখেন এদের ভিতরে কিছু কিছু ফাঁকা স্থান আছে, এই যে এখানে 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 কিছু ফাঁকা স্থান আছে। ঠিক আছে, এই ফাঁকা স্থানগুলোকে বলা হচ্ছে, অর্থাৎ অণুসমূহের মধ্যে শক্তি মাত্রা নির্ণয়ের করার ফলে, অর্থাৎ অণুসমূহগুলো যুক্ত থাকার পরেও তাদের মধ্যে যে ফাঁকা স্থান থাকে, সে ফাঁকা স্থানকে বলা হচ্ছে আন্তঃনবিক স্থান। তার মানে এইটুকু বুঝতে পারতেছেন যেসব পদার্থের মধ্যে আন্তঃনবিক স্থান কম, সেই সব পদার্থের মধ্যে আন্তঃনবিক শক্তি বেশি। ঠিক আছে, দেখেন আমার যদি এখানে আন্তঃনবিক শক্তি কম, আমি কিন্তু বলতেই পারি আন্তঃনবিক শক্তি বেশি। ঠিক আছে, তো আপনি আপাতত চিন্তা করেন যে ভাই এটা একটা বরফের একটা খণ্ড, জাস্ট ইমাজিন এটা একটা বরফের একটা খণ্ড। তো আমি বরফকে যদি তাপ দিই, ঠিক আছে, তাপ দিই, তাহলে এখানে কি ঘটে? তাপ দেওয়ার ফলে দেখেন এই অণুগুলো যখন তাপ দেয় তখন এদের ভেতরে কম্পন সৃষ্টি হয়। কম্পন সৃষ্টি হয় তাদের ভিতরে ছোটাছুটি একটা বিরাজমান একটা বা অস্থিতিশীল একটা অবস্থা কাজ করে। যখন কম্পন যা সৃষ্টি হয় তখন অণুগুলো একটু সরে যায়, ধরেন এরকম করে অণু সরে গেল, এইভাবে অণুগুলো সরে গেল, মানে একটা কম্পন সৃষ্টি, তাপের ফলে তারা একটা কম্পন সৃষ্টি হওয়ার কারণে অণুগুলো সরে গেল। এখন একটু চিন্তা করে দেখেন এই অবস্থার থেকে এই অবস্থা, এটাকে ধরেন আপনি পানি চিন্তা করেন, এটা যদি বরফ চিন্তা করেন, এটা পানি চিন্তা করেন, এই অবস্থার ক্ষেত্রে দেখেন অণুগুলোর ভেতরে ফাঁকা স্থান বেশি না? আচ্ছা, ফাঁকা স্থান তখনই বেশি হয়েছে যখন অণুগুলোর মধ্যে আকর্ষণটা কমছে। ওকে, তাহলে আমি বলতেই পারি যে বরফের তুলনায় পানির ক্ষেত্রে আন্তঃনবিক স্থান বেশি। হ্যাঁ, একটা অণুর থেকে আরেকটা অণুর পরস্পর দূরত্ব বেশি বাড়ছে। তাহলে আন্তঃনবিক স্থান যদি বেশি হয় তাহলে আমি বলতেই পারি যে পানির ক্ষেত্রে তাহলে আন্তঃনবিক শক্তি কম বরফের তুলনায়। ওকে, আচ্ছা, আমি এই পানিকে যদি আবার তাপ দেই, তখন এই অণুগুলো আরো ছোটাছুটি শুরু করবে। অর্থাৎ তখন যদি পানি যদি আরো তাপ দিয়ে বাষ্প হয়ে যাবে না, বাষ্প যদি হয়ে যায়, সে বাষ্পকে যদি আমি একটা পাত্রের মধ্যে ইনক্লুড করি, তখন অণুগুলো একদম ফাঁকা ফাঁকা অবস্থানে থাকবে। অণুগুলো একদম কি হয়? ফাঁকা ফাঁকা অবস্থানে থাকবে। তার মানে এটুকু বুঝতেছেন যে একটা অণুর কম্পন সৃষ্টি বা একটা অণুর মধ্যে যদি আমি আন্তঃনবিক স্থান বাড়াতে চাই, আন্তঃনবিক শক্তি কমাতে চাই, ঠিক আছে, তাহলে কিন্তু কি আমাদের তাপমাত্রার উপর নির্ভর করতেছে বিষয়টা। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবেন, আন্তঃনবিক শক্তি যতটা কম হবে সেই পদার্থ দ্বারা অন্য পদার্থ বা সেই পদার্থ আসলে শক্তিশালী তত কম হবে। আন্তঃনবিক শক্তি যত বেশি হবে সেই পদার্থের মানে নিজেদের যে শক্তিটা আছে বা সেই পদার্থের প্রয়োগের যে শক্তিটা আছে তত বেশি হবে। আমি যদি আপনাকে উদাহরণ দিই, ধরেন আমি একটা ডিপ ফ্রিজ থেকে আমি বরফ বের করলাম। ঠিক আছে, বরফ বের করলাম, আমি বরফটা যদি আপনাকে ছুঁড়ে মারি, আপনি যদি গায়ে লাগে, আপনি কিন্তু ব্যথা পাবেন না? অবশ্যই ব্যথা পাবেন, কারণ বরফটা কিন্তু পাথর সমতুল্য হয়ে থাকবে, তখন ব্যথা পাবেন। আচ্ছা, তো এই ব্যথাটা পাওয়ার কারণ হচ্ছে যে তাদের ভেতরে আন্তঃনবিক শক্তিটা অনেক বেশি। তারা আসলে আমার বডিতে বা আপনার বডিতে টাচ লাগার পরেও ওই অণুর শক্তির কারণে তারা আলাদা হচ্ছে না, ওই অণুগুলোর আন্তঃনবিক শক্তির কারণে তারা আলাদা হচ্ছে না, তারা একত্রিত থাকতেছে, বিধায় তাদের আসলে প্রয়োগ যে শক্তিটা সেটা বেশি। আবার ওই বরফকুণ্ডটাকে যদি আমি এবার পানিতে রূপান্তর করি তাপ দিয়ে, তারপরে যদি আমি পানি দিই আপনাকে ছুঁড়ে মারি, ব্যথা পাবেন হয়তো আগের তুলনায় অনেক কম পাবেন, তাই না? অনেক কম পাবেন। কেন কম পাচ্ছেন? এই ক্ষেত্রে আগের বরফের তুলনায় তাদের আন্তঃনবিক শক্তি কম। যেহেতু আন্তঃনবিক শক্তি কম, তাহলে তাদের প্রয়োগ শক্তিটাও কম। অ্যাগাইন আমি যদি পানিকে আবার কি করি, তাপ দিতে দিতে বাষ্প করি, এই বাষ্পকে যদি একটা বোতলে যদি নেই বা বাষ্পকে যদি আমি কোনো মাধ্যম দ্বারা নেই বা বেলুনে যদি নিয়ে যদি আমি আপনাকে আবার নিক্ষেপ করি, ছুঁড়ে মারি, আপনি কিন্তু হালকা অনুভব করতে পারবেন, জাস্ট যে আমার বাতাস গায়ে লাগলো, অনুভব করতে পারবেন। তার মানে আগেরটা দেখলেন ব্যথা পাইলেন, পরেরটা আরেকটু অনেক কম ব্যথা পাইলেন, আর পরেরটা ব্যথাই পাইলেন না, শুধু অনুভব করলেন। কেন অনুভব করলেন? কারণ পানির তুলনায় আবার এদের আন্তঃনবিক শক্তি আরও কম। আন্তঃনবিক শক্তি কমানোর কারণে বা কম হওয়ার কারণে তাদের প্রয়োগ শক্তিটা আরও কম। তার মানে বুঝতেছেন? তার মানে এটুকু বলতে পারেন যে ভাই একটা বস্তু আসলে যতটুকু আঘাত সহ্য হওয়ার পর, একটা পদার্থ যতটুকু আঘাত সহ্য হওয়ার পরেও তারা আসলে ঠিকঠাক থাকে, এটুকু বুঝবেন যে তাদের ভেতরে আন্তঃনবিক শক্তি অনেক বেশি। ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে, তাহলে এটুকু বুঝতে পারছেন অনেকে হয়তোবা। আমি আবার কমেন্ট চেক করবো, না বুঝলে আমি আবার রিপিট করবো, সমস্যা নেই। তো এইটুকু বোঝানোর আসলে একটাই কারণ যে পদার্থের অবস্থা, এইটুকু বোঝানোর একটাই কারণ, সেটা হচ্ছে পদার্থের অবস্থার ক্ষেত্রে অণুগুলোর অবস্থা কীরকম থাকে, এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস এটাতে একটু মনে রাখতে পারেন, সেটা হচ্ছে যে পদার্থের অবস্থা কিন্তু চেঞ্জ হয় তাপমাত্রার কারণে। পদার্থের অবস্থা পরিবর্তন হয় তাপমাত্রার কারণে, ঠিক আছে। এই কঠিন তরল বায়বীয় যে গ্যাসীয় আছে, এর একমাত্র সোর্স বা একমাত্র পরিবর্তন করতে পারবে তাপ, একমাত্র পরিবর্তন করতে পারবে তাপ, ঠিক আছে। তো তাপের আসলে আমরা যদি বলি, তাপের আসলে আমাদের মেইন উৎসটা কোথায়, আপনারা বলবেন যে ভাই হয়তো বা আগুন। হ্যাঁ, আগুন থেকে আমরা নর্মালি খুব সহজে তাপ উৎপাদন করতে পারি। তো আপনার কাছে কি এটা কখনো মনে হয়েছে যে আগুন কি কোনো পদার্থ? আমরা যদি বলি ভাই চেয়ার কি, বলবেন চেয়ার কঠিন পদার্থ। আপনি যদি বলি ভাই পানি কি, পানি তরল পদার্থ। আমরা যদি বলি ভাই বাতাস কি, গ্যাসীয় পদার্থ। একবারও কি মনে হয়েছে যে আগুন তাহলে কোন পদার্থ? কারণ আগুন থেকে তো আপনি তাপ পান, নাকি? আচ্ছা, তা আগুন আসলে এই তিনটা পদার্থের মধ্যে কোনো পদার্থই না। আগুন নিয়ে বিজ্ঞানীরা এখনো কাজ করতেছে যে আগুন আসলে কোন পদার্থের মধ্যে দেওয়া যায়, কারণ আগুন কঠিনও না, তরলও না, গ্যাসীয় না, ঠিক আছে। ওকে, তো আমি আশা করি সবাই বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের কি পদার্থের অবস্থা, এই ক্ষেত্রে অণুগুলোর অবস্থা এইভাবে থাকে। তো এটুকু আসলে সবাই বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানান। এটা আসলে বোঝানোর কিছু নাই, মানে জাস্ট একটু সামারি করলাম। আগের ক্লাসে এই জিনিসটা হয়তো বা মিস করছি, কারণ আগের ক্লাসে আমি শুধু প্রকারভেদটা দেখাইছি, যে মৌলিক পদার্থ আর কি যৌগিক পদার্থ। আর এই ক্লাসে আমি আপনাকে কি দেখালাম, মানে অবস্থা দেখালাম তিনটা পদার্থের, যে অবস্থার ক্ষেত্রে তাদের আসলে ডিফারেন্সটা কি কি হয়, ঠিক আছে। প্লাজমা কি আমাদের সিলেবাসে আছে ভাইয়া? না ভাইয়া, প্লাজমা আমাদের সিলেবাসে নাই। আমাদের প্লাজমা আমাদের সিলেবাসে লাগে না। আমাদের যত কিছু এই কঠিন তরল গ্যাসীয় বা বায়বীয় পদার্থের মধ্যে ইনক্লুডেড। আর কিছু কেউ কি জিজ্ঞেস করবেন বা বুঝতে পারছেন কিনা একটু জানান আমাকে। আমি আবার রিপিট করতেছি, এটা আসলে অনেক সিলি একটা টপিক, এটা আসলে বোঝার মতো তেমন কিছু না, এটা আপনারা অনেকে জানেন, তারপর আমি আপনাদেরকে দেখালাম বিষয়টা। আমি কি নেক্সট স্লাইডে যাব বা আমি আমার আজকের ক্লাসের পড়াতে যাব? শাওন ইসলাম ভাই কমেন্ট করছে প্লাজমাটা আসলে কি। প্লাজমা আসলে আপনাকে যদি বলা হয়, প্লাজমা আসলে কঠিন আর তরলের একটা মাঝামাঝি অবস্থা। আপনি ছোট্ট একটা মানে শর্টকাট একটা উদাহরণ দিই, জেলি দেখছেন, জেলি, আমরা যে জেলিটা খাই, আপনি যে কমলা লেবুর জেলি খান বা আমের জেলি খান, এই জেলিগুলো দেখছেন, এই জেলিগুলোকে অন কাইন্ড অফ বলতে পারেন প্লাজমা অবস্থা, ঠিক আছে। এই জেলিগুলো কিন্তু আপনি কঠিনও বলতে পারবেন না, আবার কিন্তু তরলও বলতে পারবেন না, ঠিক আছে। তো এই জেলি টাইপের যে পদার্থগুলো আছে বা ঘনীভূত অবস্থার যে পদার্থগুলো আছে, এই পদার্থগুলোকে বলা হচ্ছে আসলে মূলত প্লাজমা অবস্থা, ঠিক আছে। আচ্ছা আসেন, মোটামুটি অনেকে ক্লিয়ার, মোটামুটি বুঝতে পারছেন। আসেন আমরা আজকের সিলেবাসে যাই বা আজকে আমরা পড়াটুকুতে যাই। আমরা এটা শেষ করছি, এটা শেষ নেক্সট আণবিক ভর শেষ করছি। আচ্ছা আসেন, এখানে আমরা আসলে নতুন একটা টপিক পাইছি, আইসোটোপ, তারপরে কি আইসোবার, আচ্ছা কি আইসোটোন, ঠিক আছে। আইসোটোপ, আইসোবার, আইসোটোন। তো এই জিনিসগুলো আসলে কি? তো আপনারা তো এখন পরমাণু চেনেন, তাই না? একটা পরমাণুকে কিন্তু কি বলি, আপনি পরমাণুকে রিপ্রেজেন্ট করতে পারেন। হ্যাঁ, মনে হয়েছে একটা জিনিস, গত ক্লাসে একটা ভাইয়া আমাকে হচ্ছে যে মানে এখানে কমেন্ট করছিল যে ভাইয়া মানে অণুগুলোর ক্ষেত্রে, সরি পরমাণুগুলোর ক্ষেত্রে ভর এগুলো কিভাবে মুখস্থ করবো, কোনো টেকনিক আছে কিনা। তো আসলে টেকনিকটা এরকমটা কি, এই টেকনিকটা আসলে সার্বজনীন না, মানে সব মৌলের ক্ষেত্রে টেকনিকগুলো আপনার কাজে লাগবে না। আপনি যদি শর্টকাট উপায়ে শুরুতে কিছু শিখতে চান, সেটা হচ্ছে যে আপনি প্রোটন সংখ্যা তো মুখস্থ করতে হবে, অর্থাৎ আপনি প্রথমে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এইভাবে আপনার প্রায় আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে মোটামুটি 53টার মতো লাগে, অর্থাৎ আয়োডিন পর্যন্ত মেবি লাগে আমাদের, ঠিক আছে। আমাদের এই জিনিসগুলো এটুকু মোটামুটি ভর আর হচ্ছে যে প্রোটন সংখ্যাটা ইম্পর্টেন্ট। আর যোজনী যদি চিন্তা করেন, যোজনী জিনিসটা এখন আমি আসিনি, যোজনীটা আমাদের আরও অনেক কিছু শেষ করা লাগবে, তারপর আমরা যোজনীতে যাব। তো যোজনী জিনিসটা যখন আসবে তখন আমি আপনাকে যোজনী কীভাবে একটু মনে রাখা যায় সেই টেকনিকটা বলে দেবো, ঠিক আছে। তো আমাদের 53 পর্যন্ত প্রোটন সংখ্যার ভর সংখ্যাটা লাগবে। তো আমি ভর সংখ্যার ক্ষেত্রে শুরুতে যদি আপনি 20টা মৌলের ক্ষেত্রে বা 18টার মৌলের ক্ষেত্রে যদি চিন্তা করতে বলেন, এই ক্ষেত্রে ভর সংখ্যা মুখস্থ করার শর্টকাট টেকনিক হচ্ছে যে কি, যে সব জোর মৌল,
অর্থাৎ জোড় মৌল বলতে বুঝেছেন যেসব হচ্ছে যে 2 4 6 8 এই টাইপের যে মৌলগুলো আছে, 2 4 6 8 10 তারপরে 12 এই টাইপের যে মৌলগুলো আছে, এই মৌলগুলোর ডাবল সংখ্যা, প্রোটনের ডাবল সংখ্যা হচ্ছে তার ভর সংখ্যা। একটু দেখেন, প্রোটনের ডাবল সংখ্যা হচ্ছে তার ভর সংখ্যা। যদি আমি আপনাকে বলি যে ধরেন ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের একটা জোড় মৌল, ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 12টা বা পারমাণবিক সংখ্যা 12টা, তাহলে ভরটা হবে 12 দুগুণে 24, তার মানে ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে কত? 24, ঠিক আছে। আর যেসব আসলে বিজোড় যে মৌলগুলো আছে, এটা কিন্তু সবার ক্ষেত্রে না, আমি আবার রিপিট করতেছি, 20-এর মধ্যে যে মৌলগুলো আছে এই মৌলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আর হচ্ছে যে কি বিজোড় যে মৌলগুলো আছে এই মৌলগুলোর ক্ষেত্রে দ্বিগুণ করে 1 যোগ করবেন। যদি যদি আমরা বিশ্লেষণ করে বলি, ধরেন সোডিয়ামের কত 11কে যদি দ্বিগুণ করি তাহলে কত হচ্ছে 22-এর সাথে যদি 1 যোগ করি তাহলে হচ্ছে কত? 23। সোডিয়ামের ভর কিন্তু 23। আবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আসেন, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13কে যদি দ্বিগুণ করি তাহলে হচ্ছে কত? 26-এর সাথে যদি 1 যোগ করি তাহলে হচ্ছে 27। অ্যালুমিনিয়ামের ভর কিন্তু 27, ঠিক আছে। তো এটা সার্বজনীন, এটা আসলে একটা শর্টকাট কিছু জিনিস, যে এই জিনিসগুলো একটু ফলো করলে হবে। তবে ভর সংখ্যাগুলো একটু মুখস্থ রাখতে হয়, ভর সংখ্যাগুলো মনে রাখতে হয়। যোজনী বের করে কিছু টেকনিক আমি আপনাকে দেখাতে পারবো, কিন্তু ভর সংখ্যা মুখস্থ করার জন্য আসলে ওইভাবে শর্টকাট উপায় থাকলেও হয়তো আমার জানা নেই, আপনারা অন্য কোনো সোর্স থেকে দেখে নিতে পারেন। তবে আমি আপনার ক্ষেত্রে 20-এর মধ্যে যে মৌলগুলো আছে মৌলগুলোর ক্ষেত্রে ভর সংখ্যাগুলো মুখস্থ করার একটা টেকনিক বলে দিলাম, আশা করি কাজে লাগবে, ঠিক আছে। তো আসেন আমরা এখন আইসোটোপ দেখব, আইসোবার আইসোটোন। আইসোটোপ দ্বারা আসলে কি বোঝাচ্ছে? তো এখানে আইসোটোপ দ্বারা বোঝাচ্ছে যে আইসোটোপ দ্বারা বোঝাচ্ছে যে আইসোটোপ দ্বারা বোঝাচ্ছে যে যেসব মৌলের মধ্যে, এখন কিন্তু আপনি কিন্তু প্রোটন সংখ্যা চেনেন, ভর সংখ্যাও চেনেন, নিউটন সংখ্যা সবই কিন্তু চেনেন, ঠিক আছে। যেসব মৌলের মধ্যে প্রোটন সংখ্যা সমান, যেসব মৌলের মধ্যে প্রোটন সংখ্যা সমান কিন্তু ইলেকট্রন সংখ্যা, তারপরে হচ্ছে নিউটন সংখ্যা আর ভর সংখ্যা আলাদা। আমি আবার রিপিট করতেছি, যেসব মৌলের মধ্যে আইসোটোপ দ্বারা বোঝাচ্ছে যেসব মৌলের মধ্যে প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা নিউটন সংখ্যা আলাদা। ভর সংখ্যা নিউটন সংখ্যা আলাদা। ইলেকট্রনের কথা এখানে আসতেছে না, কারণ ইলেকট্রন নিয়ে আমরা নতুন আরেকটা জিনিস শিখবো, সেটা আমি আইসোটোন যখন দেখাবো তারপরে আমি আপনাকে রিপিট করব। আমি আবার রিপিট করতেছি, আইসোটোপ তাহলে কি? যেসব মৌলের মধ্যে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা আলাদা, তাদেরকেই বলা হচ্ছে, বা সেই সব মৌলগুলোকে বলা হচ্ছে আইসোটোপ, ঠিক আছে। তো আইসোটোপের যদি আপনাকে কমন একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে হাইড্রোজেন দ্বারা দেওয়া যায়। হাইড্রোজেনের আইসোটোপ আছে মোটামুটি 60টার মতো, কিন্তু আমরা 3টা আইসোটোপ সবসময় দেখে থাকি বা অনেক ক্ষেত্রে ইউজও করে থাকি, ঠিক আছে। হাইড্রোজেন আপনি ভালো করে জানেন, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত? 1, ঠিক আছে। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা যদি 1 হয়, আবার যদি ভর সংখ্যা যদি 1 হয়, এটা হাইড্রোজেনের একটা কমন রূপ, বা আপনি শুধু এটাকে হাইড্রোজেন বলতে পারেন। তো আইসোটোপের ক্ষেত্রে বা হাইড্রোজেনের আইসোটোপের ক্ষেত্রে এর নাম হচ্ছে প্রোটিয়াম। এর নাম হচ্ছে কি? প্রোটিয়াম, ঠিক আছে। এটা হাইড্রোজেন, হ্যাঁ, কিন্তু এর আইসোটোপ সাপেক্ষে যখন বিবেচনা করবেন তখন এই H1 অর্থাৎ হাইড্রোজেনের 1 দ্বারা বোঝাবে প্রোটিয়াম, ঠিক আছে। আবার হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন 1, 2। দেখেন ভর সংখ্যা চেঞ্জ হয়েছে, ভর সংখ্যা চেঞ্জ হয়েছে না? ভর সংখ্যা আগে ছিল 1, এখন হচ্ছে 2। তো এখানে দেখেন নিউটন সংখ্যা কত? 0, বুঝতেছেন তো? ওই যে সূত্রটা মনে আছে, A = কি? P + N, অর্থাৎ প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যার যোগফল হচ্ছে কি? ভর সংখ্যা। তো আমার কাছে প্রোটন সংখ্যা আছে আর ভর সংখ্যা আছে, নিউটন সংখ্যা পাবো না? হ্যাঁ, তো এখান থেকে ভর সংখ্যার থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দেখেন, তাহলে নিউটনের মান আসে কত? 0। তার মানে এখানে নিউটন সংখ্যা কত? 0। হাইড্রোজেন পরমাণুতে কোনো নিউটন সংখ্যা নেই। এটা একটা এমসিকিউর জন্য কয়েকবার আসছিল মনে হয়, হাইড্রোজেন পরমাণুতে বা আপনার পর্যায় সারণীতে কোন পরমাণুর ক্ষেত্রে নিউটন সংখ্যা নেই? এটা একমাত্র মৌল হচ্ছে হাইড্রোজেন। শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুতেই কি নিউটন সংখ্যা নেই, ঠিক আছে। আসেন তো আবার এখানে আবার আছে হাইড্রোজেন 1, 2, অর্থাৎ এখানে ভর কত? 2, প্রোটন সংখ্যা কত? 1। আপনি যদি এই সূত্রতে ফেলান দেখবেন যে এখানে নিউটন সংখ্যা মান আসতেছে 1, অর্থাৎ 2 এর থেকে 1 বাদ দিলে 1 পাই। তাহলে দেখেন এখানে নিউটন সংখ্যা আগে ছিল 0, এখন হলো কত? 1। ভর সংখ্যা আগে ছিল কত? 1, এখন হচ্ছে 2। প্রোটন সংখ্যা কিন্তু সেম আছে, প্রোটন সংখ্যা সেম আছে না? তার কারণে আমি এটা বলতেছি, এটা হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ, এটা হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ। এর নাম হচ্ছে ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম, ঠিক আছে। এর নাম হচ্ছে প্রোটিয়াম, এটা হচ্ছে কি? ডিউটেরিয়াম। এটা হচ্ছে হাইড্রোজেন আইসোটোপ। আরেকটা আছে
সেটা হচ্ছে যে হাইড্রোজেন 1 3, হাইড্রোজেন 1 3। তো হাইড্রোজেনের ক্ষেত্রে 1 মানে এখানে প্রোটন সংখ্যা 1, দেখেন ভর সংখ্যা কত 3, ভর সংখ্যা পরিবর্তন হয়েছে, ভর সংখ্যা পরিবর্তন হয়েছে, তার মানে দেখেন এখানে নিউটন সংখ্যা পরিবর্তন হয়েছে, এখানে নিউটন সংখ্যা কত 2, বুঝতেছেন না? হ্যাঁ, এখানে নিউটন সংখ্যা কত 2। তার মানে দেখেন এগুলোর ক্ষেত্রে কিন্তু আবার দেখেন ভর সংখ্যা আলাদা হইলো, নিউটন সংখ্যা আলাদা হইলো, কিন্তু প্রোটন সংখ্যা 1। আমি আপনাদের তো বলছি আইসোটোপ আসলে কি, যেসব মৌলের মধ্যে প্রোটন সংখ্যা 1 কিন্তু কি ভর সংখ্যা আর নিউটন সংখ্যা ভিন্ন। ঠিক আছে, তো এর নাম হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, এর নাম হচ্ছে টিট্রিয়াম। টিট্রিয়াম, টিট্রিয়াম, ঠিক আছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, টিট্রিয়াম, এটা হচ্ছে আমার হাইড্রোজেনের আইসোটোপ। ঠিক আছে, তারপর যদি কখনো বলে আইসোটোপ কি, সংজ্ঞা ভেবে লিখে দেবেন, যদি বলে উদাহরণ দাও, তো আপনি এই 3টা উদাহরণ দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আইসোটোপ শিখে ফেললাম। নেক্সট আমরা শিখবো হচ্ছে যে কি আইসোবার। আইসোবার, সরি, আইসোবার। আইসোবারের ক্ষেত্রে এখানে বোঝাচ্ছে যে কি, যেসব মৌলের মধ্যে ভর সংখ্যা সমান, যেসব মৌলের মধ্যে ভর সংখ্যা সমান, সেই সব মৌলের ভর সংখ্যা সমান কিন্তু কি নিউটন সংখ্যা আর প্রোটন সংখ্যা আলাদা। যেসব মৌলের মধ্যে ভর সংখ্যা সমান কিন্তু নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যা আলাদা, সেই সব মৌলকে পরস্পরের আইসোবার বলে। সেসব মৌলকে কি বলা হয়? পরস্পর আইসোবার বলা হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যদি আপনাকে আমি উদাহরণ দেই, আইসোবারের যদি উদাহরণ দেই, কপার আর যদি আপনি জিঙ্ক চিন্তা করেন, কপার আর জিঙ্ক চিন্তা করেন, তো অনেকে হয়তো জানেন কপারের কিন্তু আসলে পারমাণবিক সংখ্যা 29। ঠিক আছে, কপারের পারমাণবিক সংখ্যা 29 আর জিঙ্কের এখানে কত 30। ঠিক আছে, তো কপারের ক্ষেত্রে এই কপারের ক্ষেত্রে সব সময় এর যে ভরটা বা একটা কমন ভর ধরা, এর ভর কিন্তু আসলে 63.5 অনেক ক্ষেত্রে লেখা থাকে, কিন্তু এভারেজের ক্ষেত্রে ভর ধরা যায় 64, অর্থাৎ 64। ঠিক আছে, জিঙ্কের ক্ষেত্রেও এই ভর সংখ্যা হচ্ছে 64। অনেক ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, কিন্তু এভারেজ ক্ষেত্রে বা ভর সংখ্যার ক্ষেত্রে কি অনেক ক্ষেত্রে ভর সংখ্যা দশমিক আসে, কিছু কিছু ভর সংখ্যা দশমিক আসে। দশমিকের ক্ষেত্রে অনেকটা আমরা পূর্ণ সংখ্যা আকারে বিবেচনা করে নেই, অনেক ক্ষেত্রে পূর্ণ সংখ্যার পর একটা বিবেচনা করে নেই। তো এটা দুইটাই হতে পারে। আপাতত ধরে নেন আমরা কপারের ভর সংখ্যা হতো কত 64, জিঙ্কের ভর সংখ্যা 64। তো দেখেন আমি বলছি কি, যেসব মৌলের মধ্যে ভর সংখ্যা সমান, দেখেন এর ভর সংখ্যা কত 64, এটারও ভর সংখ্যা কত 64, কিন্তু কি প্রোটন সংখ্যা আর কি নিউট্রন সংখ্যা আলাদা। তো প্রোটন সংখ্যা এখানে কত 29, এখানে কত 30, আলাদা হইলো, আর নিউট্রন সংখ্যা তো আলাদা হবে। এখান থেকে 64 থেকে যদি 29 বাদ দেন যে মানটা পাবেন, আর 64 থেকে 30 বাদ দিলে কিন্তু সে মানটা পাবেন না, এখানে পাবেন 34, সেখানে পাবেন 35। তার মানে শুধু ভর সংখ্যা এক হলো, বাকি দুইটা কি আলাদা। তো এটাকে বলা হচ্ছে আমাদের কি আইসোবার। এরা হচ্ছে পরস্পরের কি আইসোবার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো বলেন তো ভাইয়া, আইসোটোপ আর আইসোবার নিয়ে কি কারো সমস্যা আছে? একটু আমাকে রিপিট করেন, আমাকে হচ্ছে যে জানান তো একটু যে ভাই আইসোটোপ বা আইসোবার নিয়ে কারো সমস্যা আছে কিনা। আশা সুন্দর আপু বলছেন ক্লিয়ার। ওকে, আর দুই একজন একটু আমাকে জানান যে ভাইয়া আইসোটোপ আইসোবার কি বুঝতে পারছেন, মানে নাকি এই বিষয়ে কি আর কারো কোনো কোয়েরি আছে কিনা একটু আমাকে জানান। অল ক্লিয়ার ভাইয়া, শাওন ইসলাম ভাইয়া, প্রবলেম নেই, ধন্যবাদ আপু, ধন্যবাদ ভাইয়া। তাহলে আমরা এখন পরের টপিকটাতে যাব। তাহলে আমরা কিন্তু আইসোবার, দেখেন এইটা ক্ষেত্রে কিন্তু মানে এমসিকিউ যদি আসে এই টাইপের কিন্তু কোশ্চেন পারতে হবে, কারণ আমি কিন্তু বেসিক জিনিসটা বুঝিয়ে দিছি। তাহলে আমরা আইসোটোপ শিখলাম, আইসোবার শিখলাম, এখন শিখবো আইসোটোন। আইসোটোন ওই সেম ভাবে এখন এখানে নতুন আরেকটা জিনিস আসতেছে আইসোটোন। আইসোটোন দ্বারা বোঝাচ্ছে বা এটা আইসোটোন দ্বারা বোঝাচ্ছে যে যেসব মৌলের মধ্যে নিউটন সংখ্যা সমান, যেসব মৌলের মধ্যে নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা আলাদা, প্রোটন সংখ্যা আর কি ভর সংখ্যা আলাদা, তাদেরকে পরস্পরকে বলা হচ্ছে কি আইসোটোন। ঠিক আছে, তো আমি যদি আইসোটোনের উদাহরণ হিসেবে আপনাকে দেই, আইসোটোনের যদি আমি উদাহরণ আপনাকে দেই,
উদাহরণ যদি আপনাকে আইসোটোনের ক্ষেত্রে ধরেন সোডিয়াম চেনেন, সোডিয়াম একটা মৌল, একটা ধাতু। সোডিয়ামের হচ্ছে যে প্রোটন সংখ্যা 11 আর এর ভর সংখ্যা 23। আবার ম্যাগনেসিয়াম চেনেন, ম্যাগনেসিয়াম একটা ধাতু, এর হচ্ছে যে প্রোটন সংখ্যা 12, ভর সংখ্যা হচ্ছে 24। তাহলে দেখেন প্রোটন সংখ্যা আলাদা 11 12 আলাদা, ভর সংখ্যা আলাদা 23 24, ঠিক আছে। তো নিউটন সংখ্যা যদি বের করেন এখান থেকে a প্লাস পি এস ইকুয়াল টু পি প্লাস এন ধরে যদি বের করেন তাহলে দেখেন এখানে এর মান পাবেন কত 12 23, আর এখানে যদি 11 বসেন এর মান পাবেন কত 12। আমি আশাবাদী আপনারা এইটুকু ক্যালকুলেশন করতে পারবেন। এখানে এন এর মান কত বের হয় 12, ঠিক আছে। তাহলে দেখেন আমার এখানে এন এর মান হচ্ছে কত 12 আর এখানে এন এর মান কত 12। তাহলে দেখেন নিউটন সংখ্যা সমান, নিউটন সংখ্যা সমান। তাহলে এই নিউটন সংখ্যা সমান আপনাদের যদি বলেন তাহলে এটাকে বলা হচ্ছে আইসোটোন। বাকি দুইটা কিন্তু আলাদা, ভর সংখ্যাও আলাদা, প্রোটন সংখ্যা কিন্তু আলাদা, ঠিক আছে। এরা পরস্পরের কি আইসোটোন, ঠিক আছে। তো এই আইসোবার, আইসোটোপ, আইসোবার, আইসোটোন এটা কিন্তু তিনটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে পি, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে কি পি এ, আর একটা হচ্ছে এন। এই তিনটা তত্ত্বের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ আইসোটোপের ক্ষেত্রে এই পি দ্বারা বোঝাবেন প্রোটন সংখ্যা সমান, এই পি দ্বারা আইসোটোপের ক্ষেত্রে প দ্বারা বোঝাবেন প্রোটন সংখ্যা সমান, বাকি দুইটা আলাদা। আইসোবারের ক্ষেত্রে দেখবেন যে বারের ক্ষেত্রে ভর সংখ্যা সমান, বাকি দুইটা আলাদা। আর আইসোটোন, টোন মানে যেটা বুঝতে পারছেন যে তাহলে নিউটন সংখ্যা এখানে 1, বাকি দুইটা আলাদা, বুঝছেন। মানে টোপের ক্ষেত্রে পি হচ্ছে প্রোটন সংখ্যা সমান, বাকি দুইটা আলাদা। বারের ক্ষেত্রে ভর সংখ্যা সমান, বাকি দুইটা আলাদা। টোনের ক্ষেত্রে কি নিউটন সংখ্যা সমান, বাকি দুইটা আলাদা। এটা একটা শর্টকাট ফর্মুলা, সবাই কি বুঝতে পারছেন? তো এটা আমাদের আইসোটোন। তাহলে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম পরস্পরের কি আইসোটোন, ঠিক আছে। এখন আপনাকে বোনাস হিসেবে আরেকটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে, সেটা আমাদের টপিকে দেওয়া নেই, তারপর আমি ইনক্লুড করতেছি। একটা হচ্ছে আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক তারা বোঝায় ওই সেম টাইপের জিনিসই, যেখানে ইলেকট্রন সংখ্যা সমান, বাকি সবকিছু আলাদা। ইলেকট্রন সংখ্যা সমান, বাকি সবকিছু কিন্তু আলাদা, ঠিক আছে। তো এর উদাহরণটা আসলে সহজ উদাহরণ। ধরেন সোডিয়াম 11 23 নিলাম একটা। আবার ধরেন আমি যদি এখানে কি নেই ম্যাগনেসিয়াম না নেই, ধরেন আমি ম্যাগনেসিয়ামই নেই। ম্যাগনেসিয়াম কত 12 24 2+। আমি নিলাম সোডিয়াম 11 23 আর ম্যাগনেসিয়াম নিলাম 12 24 2+। তো এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে দেখেন, আমি যদি এখানকার ক্ষেত্রে মান বের করি, এর মান হচ্ছে কত 23, তাই না? ভর সংখ্যার মান 23, পির মান কত 11, এনের মান কত, এনের মান বের করতে পারবেন না। এনের মান 23 থেকে 11 বাদ দিলে কত 12। আর এর মান কত বলেন তো? আমি আপনাদেরকে একটা জিনিস বলছিলাম গত ক্লাসে, যে স্থিতিশীল থাকা অবস্থায়, চার্জহীন থাকা অবস্থায় ওই মৌলের প্রোটন সংখ্যা যা, ওই মৌলের ইলেকট্রন সংখ্যা তাই। এখানে চার্জ আছে নাই, তার মানে চার্জ মানে নাই মানে 0। তাহলে এখানে ইলেকট্রনের মান কত 11, সরি বুঝছেন। আসেন এই ক্ষেত্রে যদি চিন্তা করি, এর মান কত 24, পির মান কত, পির মান হচ্ছে আমাদের 12, এনের মান হচ্ছে আমাদের কত, এখানে আমাদের এনের মান হচ্ছে ধরেন 12, ঠিক আছে না 12, হ্যাঁ এনের মান 12। ইলেকট্রনের এখানে মান কত হবে বলেন তো? এখানে ইলেকট্রনের মান হবে 10। কেন 10? ওই যে একটা সূত্র শিখেছিলাম মনে আছে, কিউ সমান পি মাইনাস সি। এখানে কিউ এর মান কত +2, পির মান কত 12, ইলেকট্রনের মান বের করবেন। তাহলে আপনি এই যদি এই পাশে পার করে দেন আর দুই যদি এই পাশে পার করে দেন, তাহলে ইর মান বের হবে দেখেন 10। এখানে ইর মান কত 10, ঠিক আছে। তো এখন এখানে যদি আমি আরেকটা জিনিস চিন্তা করি, আমি যেহেতু আইসো ইলেকট্রনিক শেখাচ্ছি, আমি আপনাকে যদি এখানে আমি আইসো ইলেকট্রনিক শেখাচ্ছি, তাহলে আমি এখানে আপনাকে সোডিয়াম একটা আয়ন দিলাম। সোডিয়াম কি করলাম, একটা আয়ন দিলাম। যদি আয়ন দেই, তার মানে এখন আমি যদি এই সূত্রতে আমি এটা অবজার্ভ করি বা এটা যদি ফেলাই, তাহলে দেখেন এখানে ইলেকট্রনের মান আসবে 10, 11 আসবে না। আপনি একটু হিসেব করে দেখেন, এখানে কিন্তু 11 আসবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে দেখেন এই আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে কি, যে ইলেকট্রন সংখ্যা সমান, আর প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা কিন্তু ভিন্ন। ইলেকট্রন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা ভর সংখ্যা ভিন্ন। তার মানে বলতে পারেন এই দুইজন পরস্পর হচ্ছে আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক দ্বারা বোঝাচ্ছে যে ইলেকট্রন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা এবং কি ভর সংখ্যা ভিন্ন। এখানে প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন, কিন্তু ইলেকট্রন সংখ্যা সমান। নিউটন সংখ্যা সমান থাকতেছে, এখানে কোনো এটা ম্যাটার করবে না, কিন্তু এখানে ইলেকট্রন সংখ্যাটা সমান ম্যাটার করবে। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের কি
আইসো ইলেকট্রনিক। তো আমাদের এই ক্ষেত্রে আমাদের পড়াটা ছিল আইসোটোপ, আইসোবার আর কি আইসোটোন, আর আমি আরেকটা জিনিস শিখলাম, এটা হচ্ছে আইসো ইলেকট্রনিক। তো আপনাদের ক্ষেত্রে আমি এখন আশাবাদী আপনারা একটা মৌলের ক্ষেত্রে সব কিছু এখন বের করতে পারবেন। সব কিছু বলতে ওই যে পাঁচটা জিনিস কোনটা কোনটা আমি আবার একটু সামারি করি। এ বের করতে পারবেন, পি বের করতে পারবেন, এন বের করতে পারবেন, ই বের করতে পারবেন, আর কিউ বের করতে পারবেন। ঠিক আছে, এই পাঁচটা জিনিস বের করতে পারবেন। এই পাঁচটা জিনিস যদি বের করতে পারেন তাহলে মোটামুটি আপনি অনেকটুকু মানে একটা পরমাণুর গঠন সম্বন্ধে বিস্তারিত ভালো জানতে পারবেন, ইভেন পরিবর্তন করতে পারবেন, ইভেন এখানে কি এই যে আইসোটোপ, আইসোবার, আইসোটোন এই টাইপের যত জিনিস আছে সব কিছু মোটামুটি পারবেন। ঠিক আছে, বলেন এবার বুঝছেন কিনা সব কিছু, বা আইসোবার, আইসোটোন এগুলো বুঝছেন কিনা সব কিছু। ভর সংখ্যা দশমিক হয় কিভাবে হয় একটু বুঝে দেন ভাইয়া। ভর সংখ্যার ক্ষেত্রে কি দেখেন, আমরা আসলে এই ভরটা আসলে কই থেকে আসে সেটাকে আমাকে জানতে হবে। একটা পরমাণুর ক্ষেত্রে যদি আমরা ভর সংখ্যা বিবেচনা করি, এই ভর সংখ্যা আসলে বিভিন্ন এককে প্রকাশ করা যায়, তবে আমরা সচরাচর গ্রাম এককে প্রকাশ করে, মানে এটা গ্রাম এককে প্রকাশ করি। ঠিক আছে, তো গ্রাম এককে প্রকাশ করি। ধরেন আমি যদি বলি যে ভাই অক্সিজেনের ভর কত, আপনি বলবেন ভাই অক্সিজেনের ভর হচ্ছে 16। ঠিক আছে, কিন্তু এর অক্সিজেনের একটা পরমাণুর নিজস্ব ভর যদি আপনি আইডেন্টিফাই করেন, নিজস্ব ভর যদি আপনি বের করতে পারেন, তাহলে দেখবেন যে এখানে আসলে অক্সিজেনের ভর 16 না, 16.00 সামথিং কিছু একটা আছে। আমরা আসলে শিওর না, তবে দশমিকের পরে কিছু একটা আছে, কিন্তু আমরা এটাকে ডাইরেক্ট 16 ধরি, আমরা এখানে 16 ধরি। তো আপনার কথা হচ্ছে ভাই দশমিক কেন, তো দশমিক কেন, এটার অ্যান্সারটা আসলে আমার কাছে নেই। কেন নেই? কারণ একটা পরমাণুর আসলে ভর, একটা মৌলিক পদার্থের আসলে ভর, ওটা কেন হয়েছে এটা আমার কাছে অ্যান্সার নেই, বুঝছেন? আপনি যদি আমাকে কোশ্চেন করেন, ওকে ভাই আপনার ওয়েট কত, যদিও বলা ঠিক না, ধরেন আমার ওয়েট কিছু একটা, ঠিক আছে, আপনি তো আমাকে কোশ্চেন করতে পারেন ভাই আমার ওয়েট এত কেন। বুঝতে পারছেন কি, মৌলিক পদার্থের ভরগুলো কিন্তু নির্দিষ্ট, কিন্তু আমরা আমাদের সুবিধা মতো জিনিসটা মানে রিয়েলাইজ করার জন্য বা সুবিধা মতো আমরা হচ্ছে যে বোধগম্য করার জন্য বা মনে রাখার জন্য আমরা কি করি, এই দশমিকগুলো মনে রাখি না, এর যে পূর্ণ সংখ্যাটা এটা মনে রাখি। ঠিক আছে, একটা পরমাণুর ক্ষেত্রে তার ভর আসলে নির্দিষ্ট, আপনি চাইলেও সে ভর কখনো চেঞ্জ করতে পারবো না। এটা তো প্রকৃতি থেকে জিনিসটা, আমরা এগুলো প্রকৃতিভাবে পাই না, আমরা তো প্রায় প্রাকৃতিক তো প্রায় 98 মানে 98টা মৌল আমরা পাইছি। ঠিক আছে, তো প্রাকৃতিক থেকে যে মৌলগুলো পাই, আপনি তো সেটার কোশ্চেন আমাকে করতে পারবেন না ভাই ওই মৌলের ভর তো কেন। ঠিক আছে, ওই মৌলের ভর এটা আসলে কেন হয়েছে এটা আল্লাহ বাকি ভালো জানে, এটা মৌলিক পদার্থের একটা হচ্ছে মানে বৈশিষ্ট্য বলতে পারেন যে তার ভর আসলে এটা। যেন অক্সিজেনের যদি বৈশিষ্ট্য আপনাকে চিন্তা করেন, অক্সিজেনের হচ্ছে ভর এতটুকু বা 16 কিছু একটা আছে, বা 16.00 কিছু, এটা হচ্ছে অক্সিজেনের একটা বৈশিষ্ট্য বা একটা ভর। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই ভরটা আসলে কেন, এই অ্যান্সারটা আমার কাছে নেই। ঠিক আছে, এটা আসলে আল্লাহ প্রদত্ত জিনিস বা সৃষ্টিকর্তা প্রদত্ত জিনিস এটা। আসেন তাহলে আমরা এখন আমাদের এখানে আর কেউ কমেন্ট করছে, ভাইয়া ফার্স্ট এক্সাম্পল আরেকবার দেখান কিভাবে বের করলেন। ফার্স্ট এক্সাম্পল কি এটা নাকি কোনটার কথা বলছেন, আমাকে যদি একটু বলতেন ভাইয়া, আমি সেটা রিপিট করব। ঠিক আছে, আর তারেক শামীম ভাই আপনি কি বুঝতে পারছেন যে আমি আসলে ভর সংখ্যার বিষয়ে আপনাকে কেন বললাম এই বিষয়টা? আমি যারা যে টপিকটা বুঝাইতেছি এটা যদি আপনি আমাকে একটু রিপিট করেন যে ভাইয়া বুঝতে পারছি, তাহলে একটু আমার ক্ষেত্রে সুবিধা হয়, নাহলে আমি আবার রিপিট করবো, সমস্যা নেই। আমি আপনাকে বুঝিয়ে ইনশাল্লাহ সামনের দিকে যাব, এতে যদি আমার ক্লাস সংখ্যা বেশি লাগুক সমস্যা নেই। আর ইমরান শেখ ভাইয়া ফার্স্ট এক্সাম্পল তো আমি আসলে রিয়েলাইজ করতে পারতেছি না কোন এক্সাম্পলটা আপনাকে দেখাইছি, আপনি যদি একটু আমাকে মেনশন করে বলতেন ভাই এই এক্সাম্পলটা, তাহলে একটু আমার ক্ষেত্রে সুবিধা হতো। তারেক শামীম ভাই বুঝতে পারছেন, জি ভাইয়া ধন্যবাদ ভাই, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ, আপনি বুঝতে পারছেন। আইসো ইলেকট্রনেটটা, ইমরান শেখ ভাই কমেন্ট করছে আইসো ইলেকট্রনেটটা, আচ্ছা আইসো ইলেকট্রনেটটা এটার কথা ভেবে বলছেন সোডিয়ামেরটা, আর সোডিয়ামেরটা বের করলে আমি হচ্ছে যে ম্যাগনেসিয়ামটা বের করেছি। আচ্ছা আমি আপনার জন্য এটা মিশিয়ে দিয়ে আমি আবার রিপিট করতেছি আপনার সাথে। আমার এখানে সোডিয়াম আমি দিছিলাম, এখানে উদাহরণ হিসেবে দিছিলাম 1123, তারপরে কত প্লাস একটা প্লাস মানে +1 দেওয়াও যা, আর একটা প্লাস এভাবে দেওয়া একই বিষয়। তো এই ক্ষেত্রে আপনি বের করতে বলছেন। তো আমি গত ক্লাসে আপনাকে একটা দেখাইছিলাম যে একটা পরমাণুকে, ধরুন এক্স নামে একটা পরমাণুকে যদি রিপ্রেজেন্ট করি, এখানে যদি কোনো সংখ্যা থাকে সেটা হচ্ছে পি, অর্থাৎ প্রোটন সংখ্যা।
এর মাথার উপরে বাম পাশে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটার মান হচ্ছে এ, অর্থাৎ ভর সংখ্যা। এর ডান পাশে মাথার উপরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে এটা কার মান? কিউ এর মান, অর্থাৎ চার্জের মান। তাহলে দেখেন আমি কিন্তু এটা দ্বারা বুঝাচ্ছি এর মান কত। পির মান পাইছি আমি 11, এর মান পাইছি কত আমি 23, ঠিক আছে। আবার এখানে একটা সূত্র জানি, সূত্র হচ্ছে এ সমান সমান পি প্লাস এন, অর্থাৎ প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে আমার ভর সংখ্যা, ঠিক আছে। তো এর মান এখানে আমার এখানে যদি আমি এর মান পাইছি কত 23, পির মান পাইছি আমি 11, তাহলে আমি এনের মান পাবো না? হ্যাঁ, এটা পাশে পার করে দিন, তাহলে কত হচ্ছে 12, তাহলে আমি এনের মান পাইছি আমি 12, ঠিক আছে। আবার আমি আরেকটা সূত্র জানি, প্রোটন সংখ্যার থেকে যদি আমি ইলেকট্রন সংখ্যা বাদ দেই, প্রোটন সংখ্যার থেকে যদি আমি ইলেকট্রন সংখ্যা বাদ দেই তাহলে আমি সেখান থেকে পাবো কি? চার্জ পাবো। তো আমি চার্জ সমান আমি কিউ ধরলাম, কিউ সমান সমান পি মাইনাস সি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে একটু দেখেন তো চার্জের মান কত? চার্জের মান হচ্ছে +1, +1 মানে 1 ধরতে পারেন। পির মান এখানে কত 11, এর মান আপনি বের করতে পারবেন না, এইটা পাশে পার করে দেন আর এই মানটা পাশে পার করে দেন, তাহলে দেখেন এখানে হচ্ছে কত 10, এর মান হচ্ছে কত আমার 10। এইভাবে বের করতে হয়। আপনি কি ভাই এখানে কি বলছেন? ইমরান শেখ ভাই, এখন কি বুঝতে পারছেন ভাই আমি এগুলো মানটা কিভাবে বের করছি? আমি সোডিয়ামের মানটা যেভাবে বের করছি, ম্যাগনেসিয়ামের মানটা আমি সেম প্যাটার্ন ফলো করে মানটা বের করছি। আপনি যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু জানান, তাহলে আমি পরবর্তীতে আমাদের লাস্ট টপিক অরবিট ও অরবিটাল নিয়ে একটু কথা বলবো, তাহলে আমাদের আজকের ক্লাসটা শেষ ইনশাল্লাহ। ইমরান শেখ ভাই, ক্লিয়ার ভাই, ধন্যবাদ ভাই, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ, আপনি বুঝতে পারছেন। আসেন আমরা একটা নতুন আরেকটা টপিকে যাব, অরবিট ও অরবিটালের সংজ্ঞা। আমরা এই টপিকটা আমাদের আজকের ক্লাসের শেষ টপিক। কিছু উদাহরণ দিব বা কিছু একটু গল্প বলি, তাহলে বুঝতে পারবেন। আসলে তার আগে ফার্স্ট অফ অল আগে অরবিট আর অরবিটালের আসলে বাংলা সংজ্ঞাটা বা বাংলা আসলে মানেটা কি দ্বারা সেটা বুঝি, ঠিক আছে। তো অরবিট দ্বারা বোঝায় আসলে শক্তি স্তর। অরবিট দ্বারা বোঝাচ্ছে কি, আমি যাবে বাংলাও পারি না অরবিট দ্বারা বোঝাচ্ছে শক্তি স্তর, ঠিক আছে। এই অরবিটাল দ্বারা বোঝাচ্ছে উপশক্তি স্তর। অরবিটাল দ্বারা বোঝাচ্ছে কি এখানে উপশক্তি স্তর। তার মানে অরবিটাল বুঝতে গেলে আমাকে আগে অরবিট বুঝতে হবে, অর্থাৎ উপশক্তি স্তর বুঝতে গেলে আমাকে আগে শক্তি স্তর বুঝতে হবে। শক্তি স্তর কি? আসেন, বোর, বিজ্ঞানী বোর, আমি গত ক্লাসে মানে বোরের কথা একটু বলছিলাম। বিজ্ঞানী বোর উনি কি করছিল, উনি হচ্ছে যে আলফা রশ্মি নির্গমন করছিল হিলিয়াম পরমাণুতে বা হিলিয়াম পরমাণুতে, হ্যাঁ। সে আলফা রশ্মি নির্গমন করার ফলে উনি কিছু জিনিস লক্ষ্য করছে বা উনি কিছু জিনিস আবিষ্কার করছে। সেটা হচ্ছে যে কি, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে থাকে প্রোটন আর থাকে নিউট্রন, এটা উনি আবিষ্কার করছেন, ঠিক আছে। তো পরবর্তীতে উনি দেখতেছে যে এই আলফা রশ্মি নির্গমনের ফলে দেখছে যে একটা পরমাণুতে তার চতুর্দিকে কিছু কক্ষপথ থাকে, এই কক্ষপথে ইলেকট্রনগুলো বিরাজমান থাকে তার চতুর্দিকে, অর্থাৎ পরমাণুর কেন্দ্রকে অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চতুর্দিকে কিছু কক্ষপথ থাকে বা কিছু গোলাকার একটা চাকরিক তো বলা যায়, হ্যাঁ চাকরিকই বলা যায়, বা বৃত্তাকার একটা পথ থাকে। এই পথ থাকে আর কি, কক্ষপথের এখানে পথ থাকে। কারণ এই বৃত্তাকার পথ যদি আমি এভাবে একটা চিন্তা করি, কয়েকটা থাকে, একটা শুধু না কয়েকটা থাকে। এটা বিজ্ঞানী কে আবিষ্কার করছে? বিজ্ঞানী বোর আলফা রশ্মি নির্গমনের ফলে এই জিনিসটা উনি আবিষ্কার করছে, ঠিক আছে। তো এই কক্ষপথগুলোকে আরেকটা ভাষা বলা যায় শেল বলা যায়। শেলরা যদি আমি ইংরেজিতে বলি SHELL, এই শেল, এই কক্ষপথগুলোকে অন্য ভাষায় বলা যায় শেল, ঠিক আছে। এই কক্ষপথগুলোকে বলা হচ্ছে শক্তি স্তর। এই কক্ষপথগুলোকে বা এই শেলগুলোকে বলা হচ্ছে কি এখানে শক্তি স্তর, ঠিক আছে। এটা কি আবিষ্কার করছে? বিজ্ঞানী বোর দেখছে যে একটা পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, সেখানে প্রোটন নিউট্রন থাকে, কিন্তু তার চতুর্দিকে কিছু বৃত্তাকার পথ থাকে, ঠিক আছে। বৃত্তাকার শক্তিশালী কিছু পথ থাকে, এই শক্তিশালী পথকে বলা হচ্ছে শক্তি স্তর। কথা বুঝতে পারছেন?
এখন এই শক্তি স্তর যদি আমি বিবেচনা করি তাহলে মানে দেখেন এই শুরুতে যে কক্ষপথ আছে সেটা 1 নম্বর কক্ষপথ, ঠিক আছে। পরবর্তী যে কক্ষপথ আছে 2 নম্বর কক্ষপথ, আমি নাম্বারিং হিসেবে চিন্তা করতেছি। পরবর্তী যে কক্ষপথ আছে সেটা 3 নম্বর কক্ষপথ, তাই না? হ্যাঁ, আসলেই তাই। তো দেখেন এই কক্ষপথকে, এই শক্তি স্তরকে আরেকটা ভাবে রিপ্রেজেন্ট করা যায় এন দ্বারা, আরেকটা ভাবে রিপ্রেজেন্ট করা এন দ্বারা। এন ইন্ডিকেট করে, বা পরমাণুর ক্ষেত্রে এন দ্বারা ইন্ডিকেট করা হয় শক্তি স্তর সংখ্যা বা শক্তি স্তর নাম্বার বা শক্তি স্তর সংখ্যা, ঠিক আছে। তাহলে এন এর মান যদি আপনি ধরেন 1 হয়, এন এর মান যদি 1 হয় তাহলে আপনি বুঝতেছেন যে ভাই এই শক্তি স্তর বা 1 নম্বর শক্তি স্তরের কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে। এন এর মান যদি 1 হয় তাহলে আপনি বলতে পারেন ভাই এটা 1 নম্বর শেলের কথা বলছেন আপনি, ঠিক আছে। তো এন এর মান যদি 1 হয়, এটা যদি শেল দ্বারা রিপ্রেজেন্ট করেন, তখন আপনি এই 1 নম্বর শেলকে, 1 নম্বর কক্ষপথকে যদি শেলে রূপান্তর করতে চান বা শেলে রূপান্তর করেন, তাহলে বলতে পারবেন এটা কে শেল। কে কে হচ্ছে একটা অ্যালফাবেট, কে শেল, ঠিক আছে। আমি আবার রিপিট করতেছি, এন এর মান যদি 1 হয়, অর্থাৎ আপনি যদি 1 নম্বর কক্ষপথের কথা বলেন, তাহলে বুঝবেন এটা এন এর মান 1। আর এন এর মান যদি 1 হয় বা এটা যদি আপনি শেলে রিপ্রেজেন্ট করতে চান, তাহলে বলতে পারবেন এটা কে শেল। তাহলে কিন্তু আপনি দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। আপনি এটাকে বলতে পারেন কে শেল, কে শেল, আবার বলতে পারেন এটা কি 1 নম্বর কক্ষপথ, ঠিক আছে। আসেন, এন এর মান যদি 2 হয়, এন এর মান যদি 2 হয়, তাহলে আপনাকে এটা বলা যাবে হচ্ছে এল শেল, ঠিক আছে। আপনি কক্ষপথের সাপেক্ষে হিসাব করতে পারেন, আপনি চাইলে শেলের সাপেক্ষে হিসাব করতে পারেন, অ্যাজ ইউর উইশ, অ্যাজ ইউর উইশ। আপনি এন দ্বারা রিপ্রেজেন্ট করতে পারেন, আপনি চাইলে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। আবার এন এর মান যদি 3 হয়, এম শেল, তখন শেলের মানটা হবে এম, ঠিক আছে। আবার এন এর মান যদি 4 হয় তাহলে হবে এন শেল, ঠিক আছে। তাহলে দেখেন আমরা এই জিনিসটা শিখলাম কি, অরবিটটা শিখলাম। অরবিট দ্বারা বোঝাচ্ছে শক্তি স্তর। শক্তি স্তর কই থেকে আসে সেটা আমি আপনাকে বুঝাইছি। এই শক্তি স্তর আনছে মানে এনেছে আসলে আমাদের বিজ্ঞানী বোর। উনি ওনার আলফা রশ্মি নির্গমনের ফলে উনি দেখছে যে আসলে এখানে একটা পরমাণুতে শক্তি স্তর থাকে। সেই শক্তি স্তরকে যদি আমি নাম্বারিং করি দুইভাবে, আমি শেল দ্বারা নাম্বারিং করতে পারি বা ইন্ডিকেট করতে পারি, আমি এন এর কিছু মান দ্বারা ইন্ডিকেট করতে পারি। আমি আশাবাদী অরবিট সম্বন্ধে আপনার আর কোনো কোশ্চেন নেই। আছে কি কোশ্চেন, বা অরবিটটাকে বুঝতে পারছেন? একটু আমাকে জানান। এমডি রাতুল ভাই কমেন্ট করছে, ভাই চার্জ আর জারণ সংখ্যা কি সেম? ভাই জারণ সংখ্যা তো আসলে আমরা তো কেমিস্ট্রির শুরুর দিকে আছি, জারণ সংখ্যা আসলে আপনি এখন বুঝবেন না। আপনি জারণ সংখ্যা বোঝানোর জন্য অনেকটুকু ক্লাস করতে হবে। আমরা যোজনী সম্বন্ধে এখনো কিছু বলিনি। আমি আসলে ভাই কেমিস্ট্রি ক্লাসটা হচ্ছে ধাপে ধাপে, তো আমি আবারও রিপিট করতেছি, শুরুর ক্লাসগুলো অনেকেরই জানা লাগতে পারে, অনেকে এই বিষয়গুলো জানে, কিন্তু আমি আসলে ক্লাস নেই ওই স্টুডেন্টকে কেন্দ্র করে বা ওই স্টুডেন্টকে টার্গেট করে যে আসলে কেমিস্ট্রির সিউ বোঝে না। আমার কথা কি বুঝতে পারছেন? তো আপনি যদি এই কোশ্চেনের যদি আনসারটা পেতে চান, তাহলে আপনাকে আরও একটু ক্লাস করতে হবে। অ্যাটলিস্ট যুজুনি যখন আমরা আমরা শুরু করব তখন আপনি বিষয়টা জানতে পারেন। তারপরে এমডি আল মুহিত ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া কেন কে থেকে শুরু হলো, কেন কে থেকে শুরু হলো? এটা আসলে ভাই বিজ্ঞানীরা ভালো জানে তারা আসলে কেন কে থেকে শুরু করলো। এটা আসলে মানে ওইরকম কোনো রুলস নাই বা ওইরকম কোনো নিয়ম নাই যে কে থেকে শুরু হলো, তা কোনো নিয়ম নাই। এটা বিজ্ঞানীরা শুরু করছে যে আমি 1 নাম্বার দ্বারা ইন্ডিকেট করতেছে, এটা হচ্ছে এন শেল, 2 নাম্বার দ্বারা ইন্ডিকেট করতেছে, এটা হচ্ছে এল শেল, ঠিক আছে। এটা আসলে মানে কোনো তথ্যের উপর ভিত্তি করে বা কোনো প্রমাণ সাপেক্ষে এই জিনিসগুলো আসলে আসেনি, বুঝছেন? এটা আমাদের একটা মনে রাখতে হবে, মনে রাখার একটা বিষয়, ঠিক আছে। তো আমরা অরবিট সম্বন্ধে ভালো মতো বুঝছি, ঠিক আছে। এখন আমরা যাবো আজকে ক্লাসের লাস্ট টপিক, সেটা হচ্ছে অরবিটাল। তো আপনাদেরকে আমি তো ভালো করে বুঝাইছি যে ভাই অরবিটাল আসলে কি, অরবিটাল কি উপশক্তি স্তর, তারপরে কিন্তু শক্তি স্তর চিনছেন। তো কোয়ান্টাম সেটের একটা তথ্য আছে, এই কোয়ান্টাম তথ্যের উপর ডিপেন্ড করে আমরা কিছু জিনিস পাইছি বা কিছু জিনিস আমরা বুঝতে পারছি। সেটা হচ্ছে যে কি, একটা পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনগুলো সব সময় কেন্দ্রতে থাকে না, তাহলে আমরা কিন্তু ভালো করে জানি কেন্দ্রতে কিন্তু কি আছে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে, তাই না? তো এই প্রোটন আর নিউট্রন বাদে যে ইলেকট্রন থাকবে না, এই কথা কিন্তু আসলে একদম ভুল, মানে একদম সত্যি এটাও কিন্তু না, ঠিক আছে। এখানে ইলেকট্রন থাকতে পারে, তবে থাকার সম্ভাবনাটা খুব কম। কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টামের যে একটা মানে এখানে যে নিয়ম আসে, সেই নিয়ম অনুসারে বিজ্ঞানীরা বলছে
যে একটা পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে না থেকে তার আশেপাশে তার চারিদিকে ত্রিমাত্রিক অঞ্চলে ঘুরপাক খায়, ত্রিমাত্রিক অঞ্চলে ঘুরপাক খায়। আমি আবার রিপিট করতেছি, কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা বলতেছে যে ইলেকট্রনগুলো কি হয়, কেন্দ্রের এখানে না থেকে এর আশেপাশে ত্রিমাত্রিক অঞ্চলে থাকার সম্ভাবনা সব থেকে বেশি বলতে প্রায় 95% থাকার সম্ভাবনা বেশি এর আশেপাশে ত্রিমাত্রিক অঞ্চলে। ত্রিমাত্রিক বিষয়টা তো বোঝেন আপনারা, তো অথবা 3 ডাইমেনশনাল জানেন, এটা হচ্ছে কিন্তু 2D, এটা হচ্ছে আপনার 3D, ঠিক আছে, মানে ত্রিমাত্রিক অঞ্চল। তো এর আশেপাশের যে অঞ্চলটা আছে এই ত্রিমাত্রিক অঞ্চলগুলোতে, অঞ্চল বলতে বুঝছেন তো, কক্ষপথের কথা বলছে, তার মানে এই কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তো এই কক্ষপথগুলো যে ইলেকট্রনগুলো থাকে, এখন বিভিন্ন কক্ষপথের একটা ধারণ ক্ষমতা আছে। ধরেন নিউক্লিয়াসের কাছাকাছি যে কক্ষপথটা আছে এটাতে যে ইলেকট্রন সংখ্যা থাকবে তার থেকে বড় যে কক্ষপথটা থাকতেছে বা তার থেকে দূরে যে কক্ষপথটা থাকতেছে এটার এরিয়াটা বেশি, অঞ্চলটা বেশি, ত্রিমাত্রিক অঞ্চলটা বেশি, পরিধিটা বেশি, যার কারণে ওই কক্ষপথে ইলেকট্রন সংখ্যাটা থাকবে বেশি। ধরেন এই যে কক্ষপথটা, এ তো নিউক্লিয়াসের সবচেয়ে কাছের কক্ষপথ, 1 নম্বর কক্ষপথ, তাই না? তো 1 নম্বর কক্ষপথে যে যতগুলো ইলেকট্রন ত্রিমাত্রিক অঞ্চলে থাকবে, 2 নম্বর কক্ষপথ নিউক্লিয়াস থেকে দূরে, তার পরিধিটা বেশি, তার অঞ্চলটা বেশি, তার কারণে এখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা আরো বেশি। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। তো এই উপশক্তি স্তর হচ্ছে কি বা অরবিটালটা আসছে যে কি এই কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে যে সব জায়গায় বা যে জায়গাগুলোতে বা যে কক্ষপথের যে জায়গাগুলোতে ইলেকট্রনগুলো থাকার সম্ভাবনা বেশি সেই সব জায়গাগুলোকে বলা হচ্ছে অরবিটাল। আমি আবার রিপিট করতেছি, কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে নিউক্লিয়াসের বাইরে ত্রিমাত্রিক অঞ্চলে যে সব জায়গায় বা ত্রিমাত্রিক অঞ্চলে কক্ষপথের যে সব জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা সব থেকে বেশি, কত বেশি? প্রায় 95%। এত বেশি যে সব জায়গায় বেশি সেই সব জায়গাকে বলা হচ্ছে কি অরবিটাল বা উপশক্তি স্তর, ঠিক আছে। তো ভাই একটু জিনিস রিয়েলাইজ করেন, আমরা তো আসলে মানে অরবিটটা, কক্ষপথটা আমরা ইন্ডিকেট করছি, কক্ষপথটা তো আমরা হচ্ছে যে শেল দ্বারা বা সংখ্যা দ্বারা আমরা রিপ্রেজেন্ট করছি, কিন্তু আমরা তো আসলে কি ত্রিমাত্রিক যে অঞ্চলগুলোতে আমাদের কি থাকে, ইলেকট্রনগুলো থাকে, সেগুলো তো আমরা আইডেন্টিফাই করিনি। তো বিজ্ঞানীরা এটা আমাদের সহজ করে দিচ্ছে। বিজ্ঞানীরা বলতেছে হ্যাঁ অবশ্যই এটাও আপনি আইডেন্টিফাই করতে পারবেন। কিভাবে আইডেন্টিফাই করতে পারবেন? তারা কিছু উপশক্তি স্তর আমাদেরকে দিল, তারা কিছু ত্রিমাত্রিক বিন্যাস আমাদেরকে দিল যে ভাইয়া এই সব বিন্যাসগুলোতে আসলে ইলেকট্রনগুলো থাকে। কোন সব বিন্যাস? তারা আমাদের কিছু মান দিল বা কিছু আসলে আমাদের অ্যালফাবেট দিল। তারা দিল হচ্ছে আমাদের কি এস, তারপরে দিল পি, তারপরে ডি, তারপরে এফ। বলতেছে এই 4 ধরনের অরবিটাল, 4 ধরনের উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রনগুলো থাকার সম্ভাবনা সব থেকে বেশি। আমি আরো যদি মানে স্পেসিফিকলি বলতে চাই, এরা আসলে ত্রিমাত্রিক গঠন বিশিষ্ট একটা কাঠামো, এই কাঠামোগুলোতে ইলেকট্রন থাকার সম্ভাবনা সব থেকে বেশি। আমার কথা কি বুঝতে পারছেন? তো এগুলোকে বলা হচ্ছে অরবিটাল, ঠিক আছে। আমি আবার রিপিট করতেছি, অরবিটালটা আসলে কি কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে নিউক্লিয়াসের বাইরে যে সব অঞ্চলে বা যে সব ত্রিমাত্রিক অঞ্চলে বা যে সব কক্ষপথের ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন থাকার সম্ভাবনা সব থেকে বেশি সেই সকল হচ্ছে যে ত্রিমাত্রিক অঞ্চলকে বলা হচ্ছে অরবিটাল, তাই না? এখন সেই অরবিটালগুলো আসলে কি রকম ত্রিমাত্রিক বিন্যাস হতে পারে তারা আসলে ইন্ডিকেট করতেছে যে হ্যাঁ এস টাইপ হতে পারে, পি টাইপ হতে পারে, ডি টাইপ হতে পারে, আর হচ্ছে এফ টাইপ হতে পারে। তো আমরা আমাদের কনফিউশন পড়লাম যে ভাই ত্রিমাত্রিক তো বিন্যাস অনেক রকম হতে পারে, ত্রিমাত্রিক বিন্যাস আসলে অনেক রকম হতে পারে না, তো এটা আসলে কোনটা কি রকম? তখন বিজ্ঞানীরা বলতেছে যে হ্যাঁ এখানে আছে, তো ওরা বলতেছে এস হচ্ছে গোলাকার, এস যে অরবিটাল আছে বা এস যে শক্তি স্তর আছে তার আকৃতি আসলে গোলাকার, একটা গোলাকার একটা বস্তু, এটা কিন্তু একটা 3D বা 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক একটা বস্তু। শেপ চিন্তা করে দেখেন, ত্রিমাত্রিক একটা বস্তু। আচ্ছা, অনেকের ক্ষেত্রে একটু ত্রিমাত্রিক নিয়ে কনফিউশন থাকতে পারে। দেখেন আধুনিক যুগে আমরা যা করি বা যা দেখি, ইভেন আমরাও যা দেখি আমরা কিন্তু ত্রিমাত্রিক ভেদেই দেখি। অর্থাৎ আপনি চোখ দিয়ে যা দেখেন আপনি সর্বোচ্চ 3টা তল দেখতে পারবেন, 3টা তল দেখতে পারবেন। আমি যদি আপনাকে এই ফোন দ্বারা উদাহরণ দিই, ধরেন এটা ফোন, আপনি যদি আমি এইভাবে ধরি, দেখেন আপনি কিন্তু আপনার 3টা তল দেখতে পাচ্ছেন। আপনি এই তলটা দেখতে পাচ্ছেন,
আপনি এই তলটা দেখতে পাচ্ছেন, আপনি এই তলটা উপরের তলটা দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু এই যে নিচের তল, এই তল, এই তল, এটা কিন্তু দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে ত্রিমাত্রিক। আপনি কিন্তু চোখ দিয়ে যা দেখেন সবসময় তিনটা তল দেখতে পারবেন। আমরা 3 ডাইমেনশনাল যুগে আছি, মানে আমাদের সবকিছু 3D সাপেক্ষে সবকিছু বিবেচনা করা হয়। তো এই গোলাকার বস্তুটা আসলে 3 ডাইমেনশনাল চিন্তা করে দেখেন, বিজ্ঞানীরা বলতেছে যে এই টাইপের এই 4 ক্যাটাগরির আমার 3 ডাইমেনশনাল অঞ্চলে, অর্থাৎ ত্রিমাত্রিক অঞ্চলে আমার ইলেকট্রনগুলো থাকে। তার একটা হচ্ছে গোলাকার, পি বলতেছি, পি হচ্ছে দেখতে ডাম্বেল আকৃতির, পি হচ্ছে আমার কি ডাম্বেল আকৃতির, এটা একটা ত্রিমাত্রিক অঞ্চল, এখানেও ইলেকট্রন থাকতে পারে। আবার ডি হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতি, এরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি এসপি ডি, সরি ডি আমার ডাবল ডাম্বেল আকৃতি। তো ডাবল ডাম্বেল আকৃতি, এখানেও আমার ত্রিমাত্রিক একটা, এটা আমার শেপ বা ত্রিমাত্রিক একটা গঠন, এটাও তো আমার ইলেকট্রন থাকতে পারে। আবার এফ, এফের আকৃতির একটা কমপ্লেক্স, এর আসলে এ সব মিলে ডি আর পি মিলে আসলে তার গঠনটা মোটামুটি হয়, তার আকৃতিটা আসলে জটিলতর, কমপ্লেক্স, এভাবে হতে পারে, এভাবে হতে পারে, এভাবে হতে পারে, এভাবে হতে পারে। বুঝছেন, এটা হচ্ছে আমার এফের আকৃতি, এটা আসলে জটিল আকৃতি, এটা কিন্তু ভ্যালিড উদাহরণটা না, এটা আসলে ভ্যালিড আমার আকৃতি না, আমি তো আঁকতে পারিনি। এফের আকৃতি আসলে আপনাকে দেখানো যাবে না, কেন? এফের আকৃতি আসলে ত্রিমাত্রিক আকৃতি, তো এটা আসলে আপনাকে, এটা তো আপনি 2D তে দেখতেছেন, এটা আসলে আপনাকে বোঝানো যাবে না। ঠিক আছে, মানে এটা আসলে গঠনটা জটিল গঠন আর কি। তো আসেন আমি অরবিটাল সম্বন্ধে কি শিখলাম তাহলে, যে অরবিটাল আসলে কি, তাহলে অরবিটাল আসলে আমাদের ত্রিমাত্রিক কিছু গঠন থাকে, আমাদের এই এই যে নিউক্লিয়াসের কেন্দ্র করে ত্রিমাত্রিক কিছু অঞ্চল থাকে, সেই অঞ্চলগুলোতে আমাদের কি থাকে, সেই অঞ্চলগুলোতে আমাদের ইলেকট্রনগুলো থাকে। সেই ত্রিমাত্রিক অঞ্চলগুলো কি কি হতে পারে, একটা হচ্ছে এস, একটা হচ্ছে পি, একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে আমার এফ। এই 4 ক্যাটাগরির ত্রিমাত্রিক অঞ্চলে আমাদের কি থাকে, ইলেকট্রনগুলো থাকে। ঠিক আছে, এখন বলেন ভাইয়া আমি আসলে কেমন কি আপনাকে বুঝাতে পারছি, আমি জানি না আসলে কি কতটুকু বুঝতে পারছেন। ভাইয়া আপনার ক্লাস অসাধারণ, এইভাবে চালিয়ে যান। ধন্যবাদ ভাইয়া, এটা আমার অনেক বড় পাওয়া। তারপরে ভাইয়া এটা একটা নিয়ম, জাস্ট কোনটার যে কথা বললেন, আচ্ছা কে থেকে শুরু হলো, নিয়ম জাস্ট, হ্যাঁ নিয়ম এটা বলতে পারেন, বা এটা আসলে বিজ্ঞান, এটা যখন যেটা আসলে যেভাবে আবিষ্কার করছে সেই প্যাটার্নে আসলে অনেক কিছু চলে। তারপরে কণ্ঠকুমার ভাইয়া, ভাইয়া আমি 9-10-এ কেমিস্ট্রি ভালোভাবে পড়িনি, এখন আইসে আপনার ক্লাস করতেছি, অনেক ভালোভাবে বোঝাচ্ছেন, আর আমার ডিপ্লোমা 3rd সেমিস্টারের পর থেকে ডুয়েট অ্যাডমিশনে দেওয়ার ইচ্ছা, তার আগে থেকে প্রিপারেশন নিচ্ছি। আপনার জন্য শুভকামনা ভাইয়া, আর আপনি আমার ক্লাস বুঝতেছেন, এটা আমার অনেক বড় পাওয়া, আমি এটা খুব ভালোভাবে নিচ্ছি। ঠিক আছে, আর আপনি যদি ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে প্রিপারেশন নিতে থাকেন, বা আপনি যদি আশাবাদী থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। মানুষ আসলে দেখেন, আপনি একটু আউট অফ টপিক কথা বলি, ঠিক আছে, মানুষ আসলে পড়াশোনার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আসলে দেখেন, আপনি আপনার শৈশবকালের দিকে তাকান, আল্লাহ বা আমাদের সৃষ্টিকর্তা, আপনি মন থেকে যা চাইছেন সৃষ্টিকর্তা কিন্তু আপনাকে তাই দিছে। একটু আপনি চোখ বন্ধ করে তাকান, আপনি দেখেন ব্যাকগ্রাউন্ডে দেখেন, আপনি মনে মনে যা চাইছেন, ঠিক আছে, সৃষ্টিকর্তা আপনাকে তাই দিছে। এটা আমাদের সৃষ্টিকর্তার একটা নিয়ামত। ঠিক আছে, আপনি যদি বলেন ভাই আমি তো এটা চাইছিলাম, এটা পাইনি, ভাই আপনি সেটা চাওয়ার মতো করে চাননি, আপনি চাওয়ার মতো করে চাননি বিধে আপনি পাননি। মন থেকে যে জিনিসটা চাইছেন, বা যেটা আসলে সেইভাবে চাওয়ার মতো করে আল্লাহর কাছে চাইছেন, দেখেন আল্লাহ আপনাকে ঠিকই দিছে। ঠিক আছে, তো এটার জন্য আসলে দরকার নিজের একটা শক্তি, সেই শক্তিটার নাম হচ্ছে ইচ্ছা শক্তি। আপনি আসলে ডুয়েট অ্যাডমিশনে আসবেন, আপনি একটা পাবলিক ইউনিভার্সিটিতে আসবেন, আপনার ভাই কিচ্ছু লাগবে না, আপনি শুধু আপনার ডেডিকেশনটা একটু ফিল আপ করেন, আপনি আপনার লক্ষ্যটা স্থির করেন, আমি ডুয়েটে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, এই লক্ষ্যটা স্থির করেন, পড়াশোনাটা আপনার এমনি হবে। আপনার কথা ভাই পড়াশোনা এমনি হবে, আমি তো চাই না, আপনি চান না, আপনি চাওয়ার মতো করে চান না। আপনি যদি চান বই আপনাকে এমনি টানবে, আপনি বইয়ের কাছে যাওয়া লাগবে না, বই আপনাকে টানবে। ঠিক আছে, তো এটা আসলে মানুষের আসলে চাওয়াটা আসলে সবচেয়ে বেশি। আপনি আপনার চাওয়াটা আগে সিলেক্ট করেন, আপনি আপনার চাওয়াটা আগে স্থির করেন যে আমার এটা হতে হবে, আমি জানি না, আল্লাহ তুমি এটা আমাকে দাও, আমার এটা পাইতে হবে। তখন দেখবেন যে পড়াটা আপনাকে কত টানবে। প্রত্যেকটা সফল মানুষের পেছনে আসলে এই জিনিসগুলো কাজ করে। ঠিক আছে, 2 নৌকা পাড়া দিয়ে বা 3-4টা অনেকটা জিনিস ধরে বসে থাকলে দেখবেন যে শেষমেশ একটা হবে না। ঠিক আছে, আপনি এমন কোনো সফল মানুষের গল্প দেখাতে পারবেন না যারা আসলে অনেক বেশি কিছু নিয়ে চিন্তা করতো, অনেক অপশন ছিল, তারা আসলে ছিল না। তারা সবাই দেখবেন যে ওয়ান ওয়েতে ছিল, যে হয় হবে না হয় না।
ঠিক আছে? তো এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছেন? আপনি আপনি আমাকে কমেন্ট করছেন, আপনি আপনি আসলে আপনার জন্য অনেক শুভকামনা। আপনি শুধু এই জিনিসগুলো একটু ফলো করে থাকেন, আর কেমিস্ট্রি ক্লাস তো করতেছেন, আমাদের কোর্সে যদি আর ক্লাসগুলো করতে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার জন্য অনেকটুকু সহজ হয়ে যাবে, আপনার পথটা অনেকটুকু সহজ হয়ে যাবে। কারণ আমাদের আগে কিন্তু নন ডিপার্টমেন্ট পরীক্ষা হয়, বুঝছেন? আপনি যদি নন ডিপার্টমেন্ট ভালো কিছু করতে পারেন তারপরে কিন্তু ডিপার্টমেন্ট পরীক্ষাটা হয়, ঠিক আছে? তো আবার নন ডিপার্টমেন্টের ক্ষেত্রেই সব কিছু আসলে বেশি চিন্তা করা হয়, নন ডিপার্টমেন্টটাকে পাস করা লাগে, তারপরে কিন্তু ডিপার্টমেন্টের খাতা দেখে, এই টাইপের অনেক কিছু আমরা জানি। যাই হোক, এই জিনিসগুলো আমরা আলোচনা করি। তাহলে দেখেন আমার অরবিটাল সম্বন্ধে আমি আবার রিপিট করতেছি, অরবিটাল সম্বন্ধে কারো কিছু আর কোনো কোশ্চেন আছে কিনা? অরবিটাল ক্ষেত্রে আমরা এস আর হচ্ছে পি আর হচ্ছে আমাদের কি ডি। এখন কোন অরবিটালে কোনটা থাকে বা কোন কক্ষপথে কোন অরবিটে আসলে কোন কোন অরবিটাল থাকে এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। কোন কোন কক্ষপথে আমাদের হচ্ছে যে কোন কোন অরবিটাল থাকবে, কেন থাকবে, কোন রুল ফলো করে, ঠিক আছে? কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে, সব কিছু আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে দেখাইতাম কিন্তু আজকে একটু আচ্ছা ঠিক আছে। সবাই কি এটা বুঝতে পারছেন? অরবিটালটা কি বুঝতে পারছেন? আমার একটু কমেন্টে জানান, আমি আপনাদের কমেন্ট পড়লে অনেক ভালো লাগে এবং অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। জি ভাইয়া, বুঝতে পারছি। তো তা আমাদের আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই। আমরা অরবিটাল সংজ্ঞাটা পড়লাম, আমরা অরবিটালের হচ্ছে যে কি মানে হচ্ছে যে ধারণাটা পাইছি। আমরা এর পরবর্তীতে আমরা আসলে ইলেকট্রন বিন্যাস পড়বো, কোয়ান্টাম সেট পড়বো, আউটবাউন্ড নীতি আছে সেগুলো পড়বো, কিন্তু সেগুলো সব কিছু বোঝার জন্য আমার এই জিনিসটা দরকার ছিল, ঠিক আছে? তো কেমিস্ট্রির ক্ষেত্রে আমি আবার একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে কেমিস্ট্রির ক্ষেত্রে না অনেক টপিক বুঝতে গেলে মানে আপনি যদি আমি একটা টপিক বুঝাই, জাস্ট ইমাজিন আমি যদি আপনাকে কোয়ান্টাম সেট বুঝাই, তখন যদি আপনার কাছে যদি অরবিট জিনিসটা আসতো, এটা কিন্তু অচেনা হইতো, আপনি কিন্তু বুঝতে পারতেন না, ঠিক আছে? তো আমি একটু ধাপে ধাপে যাচ্ছি, তো এই জন্য ক্লাসগুলো অনেকের বোরিং লাগতে পারে যে ভাইয়া এগুলো জিনিস তো জানা। তো এই জিনিসটা আমি একবারে করতেছি কেন, পরবর্তীতে কোনো টপিক যদি আমি ধরি, এই টপিকের সব কিছু যেন আপনারা জানেন, সব কিছু যেন আপনি বোঝেন। ইভেন আপনি তখনই এই জিনিসটা এনজয় করবেন যখন দেখবেন যে আপনি পূর্ববর্তী সবকিছু বুঝে যাচ্ছেন, এই টপিকগুলোতে ওই পূর্ববর্তী জিনিসগুলো আসলে আসতেছে, তখন কিন্তু ভালো লাগবে যে হ্যাঁ আমি তো অরবিট চিনি, অরবিট আসলে কি, আমি তো অরবিটাল চিনি, অরবিটাল আসলে কি, তখন কিন্তু অনেকটা সহজ হবে। তো আমি চাইলেও ক্লাসগুলো স্কিপ করে ডিরেক্ট কোয়ান্টাম সেটে যেতে পারতাম, ঠিক আছে? কিন্তু আমি যাইনি, আমি আপনাদেরকে একদম বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে ডেভেলপ করতেছি, যাতে পরবর্তীতে যে কোনো টপিকে গেলে আপনি যেন বুঝতে পারেন যে হ্যাঁ এই ঠিকঠাক মতো বুঝে যাচ্ছি বিধে আমি এটা পারতেছি, ঠিক আছে? এর পরবর্তী ক্লাসে আমরা কিছু জিনিস দেখবো যে একটা মৌল পরিবর্তন হচ্ছে, যদি এগুলো পরিবর্তন করা সম্ভব কিনা, এটা অনেক কিছু দেখবো। আমাদেরকে একটু সময় দেন, আমাদের সাথে সাথে থাকেন, ইনশাল্লাহ কেমিস্ট্রিতে অনেক ভালো কিছু আউটপুট আশাবাদী, আমিও আশাবাদী, আপনাদের ক্ষেত্রেও আমি আশাবাদী, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? কিন্তু আমাদেরকে একটু যেতে দেন, ঠিক আছে? প্রথম 2-3 ক্লাস একটু হয়তো বা বললাম, তো আবারও বলতেছি, প্রথম 2-3 ক্লাস হয়তো একটু বোরিং লাগতে পারে, কারণ চেনা জিনিস, যেমন অনেকে অরবিটাল সব কিছু জানে। তো এই জিনিসগুলো একটু ধৈর্য সহকারে দেখেন, তবে রিভিশন করে থাকেন, যেন আপনার কোনো জিনিস যেন ল্যাক্স না থাকে, কোনো জিনিস যেন মানে অন্য কনসেপ্টে না থাকে, যেটা সঠিক কনসেপ্ট বা যেটা আসলে আপনার খুব মানে যেটা চেনা কনসেপ্ট, যেটা আসলে সঠিক নিয়ম, সেটা যেন আমার মাথায় থাকে, ঠিক আছে? তো আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই। আর কিছু কিছু কমেন্ট করবেন বা আপনার কিছু জানার আছে? ভাই ডিপার্টমেন্টে নন ডিপার্টমেন্টে এক্সাম কি একদিনে হয়? হ্যাঁ ভাইয়া, আপনার পরীক্ষা হয়, প্যাটার্ন অবশ্য চেঞ্জ করছে, লাস্ট টাইম যে পরীক্ষাটা হয়েছে এখানে এমসিকিউ হয়েছে, এমসিকিউ আগে নেই, ঠিক আছে? তারপরে আপনার নন ডিপার্টমেন্ট পরীক্ষা হবে, তারপরে ডিপার্টমেন্ট পরীক্ষা হবে, 2 ঘন্টা হয় পরীক্ষা, বুঝছেন? 2 ঘন্টায় পরীক্ষাটা হয়, 1 ঘন্টা হয় নন ডিপার্টমেন্টের জন্য, 1 ঘন্টা ডিপার্টমেন্টের জন্য, ঠিক আছে? আমাদের সিএসসির পরীক্ষাটা আমি জানি না আপনি কোন ডিপার্টমেন্টে, আমি সিএসসি স্টুডেন্ট, আমি সিএসসির কথা বলতেছি। আমাদের সিএসসি পরীক্ষাটা হয় বিকেলবেলা, অর্থাৎ 2টা থেকে পরীক্ষাটা শুরু হয়। তারেক শফিক ভাইয়া, আমাদের এই দিন ডুয়েটের পূর্ণাঙ্গ প্রশ্ন দেখিয়ে প্যাটার্নটা বুঝিয়ে দিলে ভালো হয়। ভাই আপনি আসলে পূর্ণাঙ্গ প্রশ্ন যদি দেয় না, আপনি আসলে অনেকটুকু আমি তো আসলে বুঝাইনি, চিনাইনি, এই জন্য অনেকটু আসলে বুঝতে পারবেন না, বুঝছেন? আমি যদি ভৌত পাঠটা শেষ করি,
আমি যখন ভৌত পার্টনারটি শেষ করব তখন যদি আপনাকে বলি যে ভাই এই পার্ট থেকে এই কোশ্চেন আসছে, তখন আপনার জন্য বিষয়টা বোধগম্য হবে। ধরুন আমি যদি এখন আপনাকে রাসায়নিক বন্ধন সম্বন্ধে অনেক কিছু বলি, আপনি বুঝলেও হয়তো অনেকে বুঝতে পারবে না, ঠিক আছে? তো এই জন্য আসলে আমি আপনাদের সব চাহিদাই, আপনাদের সব কোশ্চেনই মানে আপনাদের মন মতো হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আপনাদের সব যে এক্সপেকটেশন সবই পূরণ হবে, কিন্তু আমাকে একটু আমার প্যাটার্নে যেতে দেন, তাহলে দেখবেন যে সব কোশ্চেনের অ্যান্সার আপনি পাচ্ছেন, বুঝছেন? আপনার এই কোশ্চেনটা আমার মাথায় থাকলেও আমি প্যাটার্ন সম্পূর্ণ দেখিয়ে দেবই। ইভেন আমি যদি ভৌত পাঠটা যখন শেষ করব তখন আপনাদেরকে দেখে দেবো যে ভৌত পাঠ থেকে বিগত সালগুলোতে কী কী টাইপের কোশ্চেন আছে, সেগুলো সলভ করতে আপনারা পারতেছেন কিনা, বুঝতেছেন কিনা, এই জিনিসগুলো, ঠিক আছে? রাকিব সরকার ভাই বলছেন যে ভাই এভাবেই যান, আমাদের মতো দুর্বলদের জন্য উপকার হবে। ঠিক আছে ভাই, নিজেকে কখনো দুর্বল ভাববেন না, ঠিক আছে? স্ট্রং ভাববেন, ওকে? আর আমি ক্লাস নেই ভাই এইটুকু রিপ্রেজেন্ট করে বা এইটুকু মনে করি যে আমার যেন ক্লাস যারা অডিয়েন্স বা যারা আসলে শিক্ষার্থী যারা বুঝতেছে, তারা যেন কেউ কোনো কনসেপ্ট বাদ না থাকে। হয়তো বা আমার সময়টা একটু বেশি লাগতেছে, আমি সেটা মনে করি না, ঠিক আছে? আমি সেটা মনে করি না, আমরা একটু ধীরে ধীরে যাব, কিন্তু আমরা সব কিছু গুছিয়ে সব কিছু বুঝিয়ে তারপরে সামনের দিকে যাব, ঠিক আছে? তো আর মনে হয় কারো কোশ্চেন নেই, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে তাহলে। আর কেউ কি কোশ্চেন করবেন? অসাধারণ ক্লাস ভাইয়া, কালকের জন্য অত্যন্ত দুঃখিত, কালকে আচ্ছা জানি না আমি কিছু, ঠিক আছে ভাইয়া? তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পেজের সাথে থাকুন। আর আপনাদের আজকের ক্লাসটা যদি যারা দেখছেন একটু সামারি করেন, কারণ নেক্সট ক্লাসে কিন্তু আমাদের এই জিনিসগুলো লাগবে, ওকে? ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।